এটা মাথায় রেখো, পড়াশোনাটা লেন্দি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা লেন্দি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা লেন্দি, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যারা পড়াশোনাটা চালিয়ে গেছো তারা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো ক্যালকুলাস আসার পরেই কিন্তু সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বেড়েছিল। ক্যালকুলাস আসার পরেই কিন্তু মনে হয়েছিল যে না, ম্যাথমেটিক্স নিয়ে ফিউচার তৈরি করা যেতে পারে। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ছবি বোঝা যাচ্ছে? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, না বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। এবার আমাকে বলে এর লিমিট এক্সিস্ট করবে কিনা। কলকাতায় এসে নতুন নতুন জায়গা, নতুন নতুন বন্ধু তৈরি হলো, লাইফ তোমার ব্যান্ড হয়েও যেতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে। কারো আবার আবাদ হয়ে যায়, সে আবার দেখা গেল যে আগে ঠিকঠাক করে পড়তো না, এখন বন্ধু সার্কেলটা এমন পেয়ে গেছে, এত ভালো বন্ধু পেয়ে গেছে, দেখা দেখিও পড়াশোনা হচ্ছে, দারুণ রেজাল্ট করে ফেললাম, যে হ্যাঁ হতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে। যখন ডিফারেন্সিবিলিটিতে আসবো অসম্ভব ভালো লাগবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। আমার যে কটা অঙ্ক করাবো তার মধ্যে একটা অঙ্ক আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। লাস্ট ক্লাসে ডিফারেন্সিবিলিটি, আমাদের ক্যালকুলাসের পার্ট, ডিফারেন্সিবিলিটির একটা জাস্ট প্রিলিমিনারি টপিকস হয়েছিল। অর্থাৎ ডিফারেন্সিবিলিটি যার আমরা ভাবতে চাইছি সেটা হচ্ছে ফাংশন। ফাংশন কাকে বলে, আর ভ্যারাইটিস ফাংশনগুলো নিয়ে নমুনা দিয়েছিলাম আগের ক্লাসে। যদি কেউ ওই ক্লাসটা না দেখে থাকো, একবার অন্তত চোখ বোলাবে, ওই ক্লাসটা অন্তত একবার দেখে নেবে। তো যেমন আমরা আগের ক্লাসে যে যে জিনিসগুলো বলেছিলাম সেটা হচ্ছে ম্যাপিংটা কি। ম্যাপিংটাকে বলা হয় ফাংশন। ফাংশন আর ম্যাপিং দুটোই একই কথা। তো ফাংশনের মানে কি সেটা বোঝানোর জন্য ডিটেলস ডিসকাশন করেছিলাম আগের ক্লাসে। ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম কোনগুলো ম্যাপিং, কোনগুলো ম্যাপিং নয়। ইনজেক্টিভ, বাইজেক্টিভ এইসব গল্প আমার দরকার নেই, ম্যাপিং কিনা সেটা বোঝানোর জন্য এই কথাবার্তাগুলো বলেছিলাম। তারপরে ম্যাপিংয়ের পরে আমরা কিছু ফাংশন যেগুলো স্পেশাল ক্যাটাগরির ফাংশন, তার মধ্যে পড়ে মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশনের ক্যারেক্টারটা কেমন দেখতে, এরকম টাইপের দেখতে। তারপরে পড়ে সিগনাম ফাংশন, এটা সিগনাম ফাংশন, তার ক্যারেক্টারটা এই টাইপের দেখতে। নেক্সট আমরা আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে ডিরিচলেট ফাংশন, খুব ইম্পর্টেন্ট ফাংশন। যে ডিরিচলেট ফাংশন কি জিনিস, ডিরিচলেট ফাংশন কথাটির মানে হচ্ছে র্যাশনালে 1, ইরেশনালে 0। র্যাশনাল পয়েন্টে হাইটগুলো 1 হবে, ইরেশনালে হাইট 0 হলে এটা কি ফাংশন হবে? আমি যে ইয়েস, এটা ফাংশন। কিন্তু এই ফাংশনটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ, এইসব কথাবার্তাগুলো আমরা এখন বলছি না। তো আমি ইনজেক্টিভ সাবজেক্টিভ আমার লাগবে না, আমার ফাংশন লাগবে। সেই ফাংশনের ডিফারেন্সিবিলিটি আমাদের সিলেবাসে আছে, এটা প্রথম কোশ্চেন। তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে তার ফার্স্ট কোশ্চেন ডিফারেন্সিবিলিটি থেকে আসবে। খুব ইজি কোশ্চেন আসছে ডিফারেন্সিবিলিটি থেকে, সেটা কি সেটা আমি বলে দেবো। আরেকটা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যে ফাংশনটা ছিল বক্স ফাংশন। বক্স ফাংশন কাকে বলে তার একটা ধারণা আমরা নিয়েছিলাম। তাহলে এই পর্যন্ত ছিল, এইগুলো লাস্ট ক্লাসে করেছি। এবার প্রিলিমিনারি টপিক্সের মধ্যে আমরা কিন্তু আমাদের টপিক্সটা হচ্ছে, আমাদের সিলেবাসটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। কিন্তু ডিফারেন্সিবিলিটি জানতে গেলে লিমিটটা একটু জানতে হবে, কন্টিনিউটি কি বলতে চাইছি সেটা জানতে হবে। ইন্টিগ্রেবিলিটির যে গল্পগুলো বলছি সেটাও আমাদের সিলেবাসে আছে, রিডাকশন ফর্মুলা বলে সেই পার্টটাতে। অর্থাৎ ক্যালকুলাসের এই পার্ট থেকে একটা মেজর পোর্শন আসবে, বাকি সমস্ত টপিক্সের থেকে এই পার্টটা সব থেকে সহজ। কারণ ডিফারেন্সিবিলিটি, ডেরিভেটিভ মানে ক্যালকুলাস, বাংলা যেটাকে তোমরা
কলনবিদ্যা বলতে, তো ক্যালকুলাস আসার পরেই কিন্তু সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বেড়েছিল। ক্যালকুলাস আসার পরেই কিন্তু মনে হয়েছিল যে না, ম্যাথমেটিক্স নিয়ে ফিউচার তৈরি করা যেতে পারে। তো ক্যালকুলাসের এই ডিফারেন্সিবিলিটি পার্টটাই আমরা ওই জন্য শুরু করেছিলাম, সব থেকে সহজ একটা টপিক। তো এই তিনটে পার্ট পর পর বলে নেওয়ার পর সুবিধা হয়, তার জন্য লিমিটেড ডেফিনেশন হালকা করে একটু বলছি, কন্টিনিউটি কি বলছে, তারপরে চলে আসে ডিফারেন্সিবিলিটি। আর ডিফারেন্সিবিলিটি থেকে আমরা টঙ্কগুলো করতে পারবো। তাহলে শুরুতেই আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোয়াট ইজ লিমিট। লিমিট কাকে বলে, সেটা কি বলতে চাইছে সেগুলো একটু ভাবা। লিমিটের ডেফিনেশনটা দরকার। সো কি বলতে চাইছে একটু বোঝো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান লিমিট? লিমিট অফ এ ফাংশন, কোনো একটা ফাংশনের লিমিট বলতে কি বুঝি? আমি কথার কথা বললাম, যদি আই দিয়ে একটা নোটেশন ইউজ করি আর আইটাকে যদি এইভাবে লিখি এ কমা বি, এটার মানে হচ্ছে এটা ইন্টারভেল। এ কমা বি কে বোঝানো হচ্ছে ইন্টারভেল। তুমি বলতে পারো যে স্যার দুম করে ইন্টারভেলের কেন গল্প আসলো? ইন্টারভেলটা কি? মানে এই আই এর মানে কি? এটা মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যে রিয়েল নাম্বার এর থেকে বড় আর বি এর থেকে ছোট, ইনক্লুডিং এ বি। তাহলে ইনক্লুডিং এ বি মানে এ পয়েন্টও থাকতে পারে, বি পয়েন্টও থাকতে পারে। তাহলে আইকে আমরা এইভাবে লিখছি। ওকে, ধরে নাও কথা কথা বলা হলো লেট এফ বলে একটা ফাংশন, সেটা আই থেকে আর এ যাচ্ছে, বি এ ফাংশন, যে কোনো একটা ফাংশন হচ্ছে আমার এফ। কোথায় ওটা ডিফাইন? ফাংশনটা ডিফাইন কোথায়? আই এর মধ্যে। যদি আমরা জিজ্ঞাসা করি যে এই এফটাকে ফাংশন বলেছি, এটার মানে কি? কেউ একজন বলো দেখি, এফটাকে যখন ফাংশন বলা হয়েছে এটার অর্থ কি? ফাংশন মানে কি? এফ ইজ এ ম্যাপিং। ম্যাপিং মানে কি? ম্যাপিং মানে ইচ এলিমেন্ট অফ আই মানে এ বি ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ আর। একবারও বলা হয়নি এই ম্যাপিংটা ইনজেক্টিভ হবে বা সাবজেক্টিভ হবে বা বাইজেক্টিভ হবে, ওইসব কথাবার্তা আমার দরকার নেই। জাস্ট আ ম্যাপিং, প্রত্যেকটা এলিমেন্ট আর এর এলিমেন্টের সঙ্গে রিলেটেড যদি হয় তাহলে সেটাকে আমরা ম্যাপিং বলছি। এবার ধরো ডেফিনেশন অফ লিমিট চাইছো, তাহলে সেই লিমিটগুলো ডেফিনেশন করতে গেলে আমরা তিনটে জিনিস ভাবাবো, মানে তিনটে কেস ভাবাবো। তার মধ্যে একটা কেস হচ্ছে লেট লেট ফার্স্ট কেস হচ্ছে সি। সি বলে একটা নোটেশন, সেটা দেখা গেল ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে। অর্থাৎ সিটা কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে দ্যাট ইজ বলে লিখতে পারো এর থেকে সিটা বড় আর বি এর থেকে ছোট। মানে এই ধরো রিয়েল লাইন, সেই রিয়েল লাইনে এখানে এ, এখানে বি, আর এই মাঝে কোনো একটা জায়গায়, একদম মাঝে নাও হতে পারে, কোনো একটা জায়গায় সি আছে। তাহলে সি ধরো এমন আছে। এবার আমরা যদি দেখাতে পারি ইফ লিমিটের কনসেপ্ট জানো, লিমিটিং ভ্যালু। তা লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ অফ এক্স সমান সমান এল ওয়ান, যদি এই মানটা এক্সিস্ট করে আর সেটা এল ওয়ান যদি হয়, এল ওয়ানটাকে কি লিমিট বলে? কেউ একজন, এইচএস এর কনসেপ্টটা দিয়েই বলছি, গ্র্যাজুয়েশনের কনসেপ্টে আমি আসলাম না। এইচএস এর কনসেপ্ট দিয়ে যদি এক্স টেন্ডস টু সি মাইনাস এফ অফ এক্স এর মান এল ওয়ান হয়, তাহলে সেটা কি বলা হয়? এল ওয়ানটাকে কি বলা হয়? কেউ একজন লেফট হ্যান্ড লিমিট। ভেরি গুড। অর্থাৎ সি পয়েন্টে যাওয়ার যে টেকনিকটা বলছে সেটা হচ্ছে সি পয়েন্টের নেগেটিভ দিক দিয়ে যদি যায় তাহলে এক্স টেন্ডস টু সি মাইনাস বলা হচ্ছে। নেগেটিভ দিক দিয়ে যাচ্ছে, এটার মানে কি? যে লেফটের দিক দিয়ে সি পয়েন্টে যাচ্ছে। তাহলে ইফ দিস ওয়ান, এটা যদি হয় তাহলে দেন এই এল ওয়ানটাকে বলা হচ্ছে ইজ কল্ড লেফট হ্যান্ড লিমিট অফ দ্য ফাংশন। কোন ফাংশনে লেফট হ্যান্ড লিমিট বলা হচ্ছে? এফ। কোন পয়েন্টে? অ্যাট সি। তাহলে সি পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট যদি এক্স টেন্ডস টু সি মাইনাস এফ অফ এক্স এর মান অস্তিত্ব থাকে, এক্সিস্ট যদি করে, তাহলে বলবো লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে। নেক্সট হচ্ছে কি, ইফ লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ অফ এক্স সমান সমান মনে করো এল টু। এটার মানে কি? এক্স টেন্ডস টু সি প্লাস এফ অফ এক্স সমান সমান এল টু। এটার মানে আবার কি হবে? এল টুটাকে কি বলা হবে? রাইট হ্যান্ড লিমিট। ভেরি গুড। তাহলে এমন যদি হয় তাহলে আমরা বলবো দেন এল টু ইজ কল্ড, কেন এটা রাইট হ্যান্ড লিমিট? এটার মানে হচ্ছে সি এর দিকে আসছে কিন্তু
পজিটিভ দিক দিয়ে সি এর দিকে আসছে, কথাটির মানে হচ্ছে সি যদি মিডল পয়েন্ট হয় তাহলে রাইটের দিক দিয়ে আসছে, এটা মানে লেফটের দিক দিয়ে আসছে। সো পজিটিভ সাইড দিয়ে আসলে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট, নেগেটিভ দিক দিয়ে গেলে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। সো ইফ লিমিট এক্সটেন্ডস টু সি প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু L2 যদি হয় তাহলে দেন L2 ইজ কল্ড বা সেড টু বি বলে অনেকে, কি বলা হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট অফ এফ। কোন পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট? অ্যাট সি পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বলা হচ্ছে যদি এই টাইপের ঘটনা ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। ইয়েস অর নো? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এই দুটোর মধ্যে কোনো একটা এক্সিস্ট করলো আরেকটা এক্সিস্ট করলো না, হতে পারে। বা এমনও হতে পারে যে দুটোই এক্সিস্ট করলো কিন্তু তারা ইকুয়াল হলো না, সেটাও হতে পারে। বা এমনও হতে পারে দুটোই এক্সিস্ট করলো ইভেন তারা ইকুয়াল হলো, সেটাও হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে যদি বোথ আর এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু L1। তাহলে ফাইনালি আমরা বলবো ইফ L1 অ্যান্ড L2 বোথ ইকুয়াল। যদি এটা ইকুয়াল হয় তাহলে দেন উই সে দ্যাট আমরা তাহলে বলতে পারবো যে লিমিটই এক্সিস্ট করেছে, অর্থাৎ x টেন্ডস টু সি এফ অফ এক্স, এই লিমিটটা কি করবে? এক্সিস্ট করবে, এই লিমিটটাই এক্সিস্ট করবে। অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু, এটা কার সঙ্গে ইকুয়াল হবে? ইকুয়াল টু কমন ভ্যালুতে ইকুয়াল হবে। দ্যাট ইজ L1 L2 তো সমান, তাই L1 L2 কমন ভ্যালুটা যেটাই আসলো সেই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল হবে। তার মানে লিমিট এক্সিস্ট করছে কি না সেটা চেক করার জন্য এই হলো আমাদের বেস্ট টেকনিক। এর থেকে ভালো টেকনিক আর হতে পারে না। অর্থাৎ সি যদি ভেতরের কোনো একটা পয়েন্ট হয় তাহলে এই সি পয়েন্টে রাইটের দিক দিয়েও আসতে পারো, আবার সি পয়েন্টে লেফটের দিক দিয়েও আসতে পারো। সি পয়েন্টে রাইটের দিকে লেফটের দিক দিয়ে দুদিক দিয়ে যদি আসা যায় তাহলে সেক্ষেত্রে কমন ভ্যালু একটা এক্সিস্ট করবে, তখন বলো লিমিট এক্সিস্ট করবে। যদি দেখা যায় কোনো একটা মান এক্সিস্ট করলো না বা দুটোই এক্সিস্ট করলো কিন্তু ইকুয়াল হলো না, তাহলে সেক্ষেত্রে বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট মানে কিন্তু সসীম ভ্যালু। কারো নাম দেখবে, কারো নাম কিন্তু সসীম, অসীম মানে কি লিমিটিং ভ্যালুটা অসীম, তার মানে ডাজ নট এক্সিস্ট। অসীম কথাটির মানে হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তাহলে সীমা লিমিট কথাটির মানেই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সীমা এই ধরনের কথাবার্তা। তার মানে তার কিছু একটা প্রান্তবিন্দু আছে যে ওকে আর ক্রস করছে না। এর যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা এপসাইলন ডেল্টা দিয়ে দেওয়া হয়, কিন্তু এপসাইলন ডেল্টা দিয়ে ডেফিনেশনটা আমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই। ওটা অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা আমরা সেমিস্টার 3-তে গিয়ে পড়বো। আপাতত আমাদের সিলেবাসে আছে ডাইরেক্ট এই কনসেপ্ট দিয়ে লেফটের দিক দিয়ে যাও, রাইটের দিক দিয়ে যাও, দিয়ে লিমিটিং ভ্যালু বের করো। তোমরা অনেকে বলতে পারো যে এই যে ভ্যালুগুলো বের করছি সেটা কোথায়? আমি যে রিয়েল নাম্বারের ওপর, যেহেতু তুমি এ বি গুলো নিয়েছো কি সেই সমস্ত রিয়েল নাম্বার যার জন্য এই ঘটনাটি ঘটছে, এটার অর্থ হচ্ছে এ বির ভেতরের পয়েন্টগুলোর জন্যই হবে, অর্থাৎ লাইনের উপর পয়েন্টের জন্যই হবে। সি যদি লাইনের উপর পয়েন্ট হয় তাহলে সি পয়েন্টে আসার মাত্র দুটো রাস্তা থাকবে, একটা হচ্ছে রাইটের দিক দিয়ে আর একটা হচ্ছে লেফটের দিক দিয়ে। ওই জন্য রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ছাড়া আর অন্য কিছু হবে না। কনসেপ্টটা এইটুকু, যেটা এইচএস এর নিয়ম, সেই এইচএস এর নিয়মটা দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তারপরে আমরা প্রয়োজনে জেনারেলাইজ করব পরের দিকে। 2 নম্বর কন্ডিশনের মধ্যে পড়ছে হতে পারে যে সি পয়েন্টটা একদম এ পয়েন্টই হতে পারে। তার মানে কি? যদি দেখো যে লিমিট এক্স টেন্ডস টু এ, বলো তো আমাকে রে বাবা, এ যদি আমার এই পয়েন্টটা হয় তাহলে এ পয়েন্টে লিমিট বের করার জন্য আমার দুটো রাস্তা আসতে পারে, একটা হচ্ছে এই দিক দিয়ে একটা আসতে পারে, আর একটা কোন দিক দিয়ে আসতে পারে? এই দিক দিয়ে। কিন্তু এই পসিবিলিটিটা হওয়ার কোনো চান্স নেই, কারণ ফাংশনটা এই সাইডে ডিফাইনই নয়, এখানে ফাংশন নেই, ফাংশন কিন্তু আছে এ বির মধ্যে। তাহলে যদি এন্ড পয়েন্ট বা শুরুর পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট বলতে পারো, সেই ইনিশিয়াল পয়েন্টে যদি লিমিটিং ভ্যালু বের করতে হয় তাহলে শুধুমাত্র রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিনা চেক করতে হবে। কথা বোঝা গেছে কি বলছি? ইফ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এই লিমিটিং ভ্যালুটাই যদি এক্সিস্ট করে, শুধু এই লিমিটিং ভ্যালুটা যদি এক্সিস্ট করে, ইফ দিস ওয়ান এক্সিস্ট অ্যান্ড ফাইনাইট, যদি এটা এক্সিস্ট করে অ্যান্ড ফাইনাইট হয়
তাহলে দেন উই সে দ্যাট কি বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এক্সিস্ট, এটা এক্সিস্ট। ওকে, তাহলে এর ভ্যালুটা এক্সিস্ট করলেই আমরা বলবো এই লিমিটটা এক্সিস্ট, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলেই বলবো লিমিট এক্সিস্ট করে গেছে এই কেসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই সিচুয়েশনে আমাকে বলতে হবে যে এক্স টেন্ডস টু এ মাইনাস, সেটা চেক করার কোনো দরকার নেই। এক্স টেন্ডস টু এ মাইনাস মানে লেফটের দিক দিয়ে ওই ধরনের কনসেপ্ট কিন্তু আর আসবেই না, ওই জন্য এর লিমিট এক্সিস্ট করতে গেলে শুধু রাইটের দিক দিয়ে বললেই হবে। সিমিলারলি বলো তো আমাকে, যদি আমরা বলি যে লিমিট এক্স টেন্ডস টু বি, বি এর দিকে বি প্লাসটা কি হতে পারে, অর্থাৎ বি হচ্ছে লাস্ট পয়েন্ট, বি প্লাস কি হওয়ার কোনো চান্স আছে? কি বলছো বলো? বি প্লাস মানে পজিটিভ দিক দিয়ে বি এর দিকে আসতে পারে। ফাংশনটা কেমন? ফাংশনটা মনে করো এরকম করে যাচ্ছে, তাহলে এই ফাংশনের বি পয়েন্টই তার লাস্ট পয়েন্ট, এ পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ এই যুক্তিতে আমরা বলতে পারি যে এই দিকে তার কোনো পার্ট নেই। তাহলে যে সমস্ত ফাংশনগুলোর ওই দিকে কোনো পার্ট নেই, সেই ফাংশনগুলোর কি পজিটিভ দিক দিয়ে আসার কোনো চান্স আছে? নিশ্চয়ই নেই। ইয়েস অর নো? না স্যার, আপনি বলেন কি মাইনাস লিখেছেন তো হচ্ছে? এখানে মাইনাস লিখেছি, তার মানে পজিটিভ দিক দিয়ে আসার কোনো চান্স নেই, তার মানে শুধু নেগেটিভ দিক দিয়ে যাওয়ার চান্স আছে, অর্থাৎ এটার অস্তিত্ব আছে। অর্থাৎ প্লাসের দিক দিয়ে কোনো অস্তিত্ব নেই, কিন্তু নেগেটিভ দিক দিয়ে অস্তিত্ব আছে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি বলতে চাইছি যে এর লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, ইফ এই লিমিটটা যদি এক্সিস্ট করে অ্যান্ড ফাইনাইট যদি হয়, এক্সিস্ট করলো আর ফাইনাইট হলো, অ্যান্ড ধরো ইকুয়াল টু, ফাইনাইট তো হয়েছে অ্যান্ড ইকুয়াল টু ধরো এল হলো, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো দেন উই সে দ্যাট আমরা কি বলতে পারবো? উই সে দ্যাট বলতে পারবো যে এফ অফ এক্স, বা আমরা বলতে পারবো লিমিট x tends to b f of x exist and equal to l, তাহলে এটা এক্সিস্ট করবে আর এল এর সঙ্গে ইকুয়াল হবে। অর্থাৎ এই সিচুয়েশনে রাইট হ্যান্ড লিমিট চেক করার কোনো দরকার নেই, যে কোনো একটা লিমিট এক্সিস্ট করলেই আমরা বলে দেবো লিমিট এক্সিস্ট করে গেছে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? লিমিট এক্সিস্ট করার কনসেপ্টটা হচ্ছে দিস ওয়ান। রাইট হ্যান্ড লিমিট না লেফট হ্যান্ড লিমিট সেটা আমরা অনেকটা দেখেই বলে দিতে পারবো লিমিট এক্সিস্ট করেছে কিনা। সেই জন্য যেমন আমি একদম নর্মাল একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে শুরু করতে পারি। জাস্ট একটা নর্মাল উদাহরণ দিলাম। কথা বলা হলো যে এফ অফ এক্সটা তুমি নিয়েছো মডিউলাস এক্স, এক্স বিলংস টু মনে করো রিয়েল নাম্বার, সাপোজ পুরো রিয়েল নাম্বার এক্স। যদি এমন হয় বলো তো রে বাবা, এখানে বলা হলো চেক whether limit x tends to 0 f of x exist or not, এটা এক্সিস্ট করবে না এক্সিস্ট করবে না সেটা চেক করো। এক্সিস্ট করবে না এক্সিস্ট করবে না সেটা চেক করো। পারবে? এটা ছোটবেলার অঙ্ক। পারবে? এটা একদম ছোটবেলার অঙ্ক। পারবে? ফোনটা এই অঙ্কটা কি পারবে? ইয়েস অর নো? আচ্ছা বলো, লিমিট এক্সিস্ট করবে না করবে না? একদম ছোটবেলার প্রবলেম। কি করে করবে? কই রে বাবা, এটা না পারে কি আছে? হ্যাঁ, কে বলবে? স্যার এক্সিস্ট করবে। লিমিট এক্সিস্ট করবে, কত হবে? এটা এক্সিস্ট করবে কিনা, কত হবে লিমিটটা? এফ অফ এক্স মানে মড এক্স, তাই তো? মড এক্স এর মান কি? এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মড এক্স এর মান কি হবে? এক্স যখন নেগেটিভ তার মানে মাইনাস এক্স, এক্স যখন 0
তখন 0, এক্স যখন পজিটিভ তখন কত এক্স, হ্যাঁ না না, বোঝা গেছে এটা? ইয়েস। এবার চলে আসো কোন পয়েন্টে বলেছে 0-তে, তাহলে আমরা এবার লেফট হ্যান্ড লিমিটটা বলি আগে, এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। হোয়াট ইজ দিস? মন দিয়ে বোঝো, একদম ইজি, কিচ্ছু নেই। তাহলে এক্স টেন্স টু 0, একটা জিনিস বোঝো দেখি, যে আমার যদি ছবিটা আঁকতে হয় ছবিটা কেমন হবে না, এক্স এর মান যখন 0 তখন এদের ছবিটা হচ্ছে যে y ইকুয়ালস টু এক্স, এটা ধরো y, ওকে, এটা ধরো y, তাহলে y ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে এক্স যখন নেগেটিভ তখন y ইকুয়ালস টু মাইনাস এক্স, y ইকুয়ালস টু মাইনাস এক্স মানে এই লাইনটা, y ইকুয়ালস টু মাইনাস এক্স মানে এই লাইনটা হলো। আবার এক্স যখন পজিটিভ তখন y ইকুয়ালস টু এক্স মানে এই লাইনটা, তার মানে এই লাইনের ছবিটাই হচ্ছে মড এক্স, এই লাইনের ছবিটাই হচ্ছে মড এক্স। নাকি ভুল বললাম? না ভুল বলেছি, সরি সরি সরি। মড এক্স মানে হচ্ছে যখন y ইকুয়ালস টু, যখন x এর মান পজিটিভ তখন y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু এক্স মানে কোন লাইনটা, y ইকুয়ালস টু এক্স মানে দিস লাইন হলো। আবার যখন নেগেটিভ তাহলে y ইকুয়ালস টু মাইনাস এক্স মানে কোন লাইন, আমি যে এই লাইন। অর্থাৎ মড এক্স এর ছবি, y ইকুয়ালস টু মড এক্স এর ছবি হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে y এক্সিস। তাহলে মড এক্স এর ছবি হচ্ছে এমন দেখতে। সবাই বুঝতে পারছো আমার কথা? মড এক্স এর ছবিটা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, তাহলে মড এক্স এর ছবি এমন যদি হয়, বলো তো রে বাবা, আমরা যখন এক্স টেন্স টু 0 মাইনাস নিচ্ছি তাহলে তুমি কোন দিক দিয়ে যাচ্ছ? 0 মাইনাস মানে লেফটের দিক দিয়ে যাবে, লেফটের দিক দিয়ে যাবে মানে এটার কথা বলা হচ্ছে। তো লেফটের দিক দিয়ে যাচ্ছ মানে কোনো একটা জায়গায় এক্স আছে, অর্থাৎ এক্সটা 0 থেকে ছোট, তাহলে এক্স 0 থেকে ছোট মানে উপরেরটার ভ্যালু নেব না নিচেরটার ভ্যালু নেব, কোনটা নেব? লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কোন ভ্যালুটা নেব? উপরের ভ্যালুটা নেব না নিচের ভ্যালুটা নেব, কোন ভ্যালুটা নেব? উপরের ভ্যালুটা। ভেরি গুড, উপরের ভ্যালু। এবার 0 বসাতে তো কোনো সমস্যা নেই, তাহলে মাইনাস এক্স এর জায়গায় কিন্তু 0, খবরদার খবরদার আবার বলো না এক্স এর জায়গায় -0, -0 বলিনি, এক্স এর জায়গায় শুধু 0, তাহলে 0 বসালে কত হবে? 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট অ্যান্ড দিস ইকুয়ালস টু 0। আবার চলে আসো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করলে কত আসছে রে বাবা? রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করলে কত আসবে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এবার আমাকে বলো পজিটিভ দিক দিয়ে আসছো, পজিটিভ দিক দিয়ে আসছো মানে এখানে আসবে, তাহলে এই দিক দিয়ে যাচ্ছ, তাহলে এখানে এক্স, এখানে এক্স মানে এক্স এর মানটা 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড় মানে কোন ভ্যালুটা নেব? উপরেরটা নেব না নিচেরটা নেব? নিচেরটা। তাহলে নিচেরটা নিলে কত পাচ্ছ? 0 হবে। তাহলে কি বোঝা গেল? সিন্স limit x tends to 0 minus f of x and limit x tends to 0 plus f of x both exist, both exist, দুটোই এক্সিস্ট করলো, অর্থাৎ দুটোর অস্তিত্ব আছে, অ্যান্ড শুধু কি তাই, তারা ইকুয়ালও বটে। তাহলে ইকুয়াল হলে x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তাদের মান 0। তাহলে যেহেতু এটা হচ্ছে সঙ্গে সঙ্গে বলবো দেয়ার ফর লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স, এটা তাহলে এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে, অ্যান্ড শুধু কি তাই আর কি পাবো, যে x টেন্স টু 0 এফ অফ এক্স এদের লিমিটিং ভ্যালু 0। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করে, এই লিমিটটা এক্সিস্ট করে, আর এই লিমিটের ভ্যালু হচ্ছে 0। একদম এইচএস এর প্রথম সারির একটা প্রবলেম এটা, এইচএস এর অঙ্কের বইয়ে লিমিটের চ্যাপ্টারতে ছিল, করেছিলে তখন নিশ্চয়ই, নাকি শুধু ফর্মুলা ইউজ করে দুই একটা অঙ্ক করেছিলে? তার মধ্যে একটা ফর্মুলা ছিল লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। আর 2 নম্বর ফর্মুলা ছিল লিমিট x টেন্স টু a x টেন্স টু 0 sin x বাই x সমান সমান 1। এটা ছিল 11-এ, আর 12-এ আরও দুই একটা ফর্মুলা পেয়েছিলে, তাই তো? তাহলে এই লিমিটগুলো কি তোমরা জানো সব ঠিকঠাক? ইয়েস অর নো? করেছিলে 11-12-এ? এগুলো কি করেছিলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, করেছিলাম। কিন্তু ভুলে গেছো? সব করেছিলে, সব ভুলে গেছো? কে কে জয়েন করলে? স্নেহা আর ইন্দ্রনীল,
সব ভুলে গেছো এগুলো না? করেছিলে? কি কি খবর? আমরা যারা জাস্ট এক্ষুনি জয়েন করলে তাদেরকে বলি, প্রিলিমিনারি টপিকসই হচ্ছে এইচএস এর প্রবলেমগুলোই আমরা করছি, কিন্তু কোনো একটা ফাংশনের লিমিটেড ডেফিনেশন কি সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমি কিভাবে লিমিটেড ডেফিনেশন বললাম? আমি যে এইচএস এর কনসেপ্ট দিয়ে করলাম। এখানে এপসাইলন ডেল্টা ডেফিনেশনের দিকে আমি যাচ্ছি না, কারণ ওই কনসেপ্টটা নেই। তুমি যদি বলো যে স্যার এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে বললে বেটার হতো, তাহলে আমি বলবো এটা অ্যানালাইসিস হতো, বিশ্লেষণ করা হতো। আমাদের যে টপিকসটা সিলেবাসে আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসে অত জটিল জটিল ডেফিনেশন বলার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এই ছিল আমাদের ক্যালকুলাসের ডেফিনেশন, যে লিমিট যদি লেফট হ্যান্ড লিমিটের মান L1 হয় যদি এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিটের মান L2 হয় যদি এই L2টা এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে ইভেন এরা ইকুয়াল যদি হয় তাহলে বলবো লিমিট এক্সিস্ট করেছে, আর লিমিটটা কি হবে? এর ইকুয়াল ভ্যালুটাই তার লিমিট হবে। ওকে, এই কয়েকটা ডেফিনেশন বলার পর আমি একটা এক্সাম্পল দিলাম যে মডিউলাস ফাংশনের কি আদতে লিমিট এক্সিস্ট করে? আমি যে ইয়েস, মডিউলাস ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, সেটা ইভেন আমরা চেক করে দিলাম। কিন্তু যদি আমি এইভাবে একটা প্রবলেম দিতাম যে লেট এফ অফ এক্স সমান সমান সিগনাম এক্স, এক্স বিলংস টু আর, তারপরে তোমাকে বলা হলো এক্সামিন ইফ লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স এক্সিস্ট অর নট। বলছে এটা কি এক্সিস্ট করবে না এক্সিস্ট করবে না সেটা এক্সামিন করো। যদি এই লিমিটটা এক্সিস্ট করে তবুই এক্সামিন করো, যদি লিমিট এক্সিস্ট না করে তবুই এক্সামিন করো, মানে পরীক্ষা করতে বলছে। তোমরা কি বলছো? সিগনাম ফাংশনের ডেফিনেশন কি স্যার এটা বলছো তো? স্যার এটা আবার কি ধরনের ডেফিনেশন? বলছে ওই ডেফিনেশনই তো জানি না, তাহলে এর লিমিট এক্সিস্ট করবে কিনা বলবো কি করে? কে বলবে এর ডেফিনেশনটা কি ছিল? সিগনাম ফাংশনের ডেফিনেশন জাস্ট আগের ক্লাসে বলেছি। স্যার mod x বাই x একটা হবে আর একটা 0 হবে। ভেরি গুড, তার লিমিট এক্সিস্ট করবে কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার করবে। করে যাবে তো? কোন পয়েন্টে কত হবে ভ্যালু? 0। বাকিরা বলো তো রে বাবা, আমাকে এর লিমিট এক্সিস্ট করবে কিনা আমি যাচাই করবো কি করে? এটা ডেফিনেশন হচ্ছে mod x বাই x যখন x নট ইকুয়ালস টু 0 আর 0 হলে 0, বা পরের লাইনে আমরা কি লিখতে পারি? mod x, x এর মান যদি নেগেটিভ হয়, তাহলে মাইনাস এক্স আর এক্স কেটে গিয়ে -1। যখন 0 হবে তখন 0, যখন x এর মান পজিটিভ হবে তখন এর ভ্যালু কত হবে? x এর মান পজিটিভ হলে এর ভ্যালু কত হবে? আমি যে mod x তখন x হবে, x বাই x কেটে গিয়ে 1 হবে। যদি কেউ আমাকে বলো যে স্যার এর ছবিটা কি, আমি ছবিটা তোমাদেরকে এঁকে দিচ্ছি, দেখো। মনে করো দিস 1 0, যখন 0 থেকে ছোট তখন এদের ভ্যালুগুলো -1, আর যখন 0 তখন 0, আর 0 থেকে বড় হলে +1। সো সিগনাম ফাংশনের বেসিক্যালি ছবি হচ্ছে দিস 1। এখান থেকে এইটুকু কত রে বাবা? এখান থেকে এইটুকু হচ্ছে 1, আর এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু হচ্ছে -1। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ছবি বোঝা যাচ্ছে? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, না বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। এবার আমাকে বলে এর লিমিট এক্সিস্ট করবে কিনা। এর লিমিট এক্সিস্ট করবে 0 পয়েন্টে? যদি তুমি 0-র দিকে যাও এই দিক দিয়ে, তো 0-র দিকে এই দিকে গেলে তো 1 হাইট, আর এই দিক দিয়ে গেলে তো -1 হাইট। তো কি করে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি করে সমান হবে? হতে পারে সমান? কি বলছো? সমান তো হচ্ছে না, সাইডে -1 একটা +1 তাহলে সমান কি করে হবে? তাহলে কি হবে? লিমিট এক্সিস্ট করবে? না, এক্সিস্ট তো করবে না। সো লিমিট এক্সিস্ট করবে, তার মানে লিমিট এক্সিস্ট করবে না। এই প্রবলেমে লিমিট এক্সিস্ট করে না। তুই বলছিস স্যার কি করে চেক করবো? আমি এক কাজ করো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, সিগনাম ফাংশনের লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি বাবা? এখানে এক্স আছে, 0 মাইনাস মানে কি নেগেটিভ দিক দিয়ে 0-তে যাবে, তাহলে এখানে এক্স থাকা মানে এক্স এর মান 0 থেকে ছোট, এক্স এর মান 0 থেকে ছোট মানে এই তিনটে ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটার কথা বলা হচ্ছে? উপরেরটা।
উপরেরটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তার ভ্যালু কত পাবো? -1। কত অ্যান্সার আসবে? -1। সো লিমিট ইকুয়ালস টু দিস ওয়ান, আর এর ভ্যালুটা হচ্ছে -1। সিমিলারলি আমাকে বলো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স যদি নাও তাহলে সেই ভ্যালুটা কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এবার প্লাস মানে কি? প্লাস মানে এখানে কোনো একটা জায়গায় এক্স আছে, এক্স এখানে থাকে মানে এক্স 0 থেকে বড়, এক্স 0 থেকে বড় মানে এই তিনটে পসিবিলিটির মধ্যে কোন পসিবিলিটিতে আসছে? নিচের পসিবিলিটি। তখন তার ভ্যালু কত? 1। তাহলে এর ভ্যালু আছে 1। এই দুটো কি ইকুয়াল হয়েছে? না। তার মানে তুমি বলবে দুটোই লিমিট এক্সিস্ট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ আর ইকুয়াল বাট দে নট, বোথ আর এক্সিস্ট বাট দে নট ইকুয়াল। তাহলে যেহেতু এরা নট ইকুয়াল, সঙ্গে সঙ্গে বলে দেবো লিমিট এক্স টেন্ডস টু 0 সিগনাম ফাংশন, তুমি এস জি এন এক্স লিখতে পারো বা এফ এক্স লিখতে পারো, সেটা কি হবে? ডাজ নট এক্সিস্ট। তাহলে এবার থেকে তোমরা নেক্সট টাইম মনে রাখবে যে মডুলাস ফাংশনের লিমিট এক্সিস্ট করতে পারে কিন্তু সিগনাম ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। সিগনাম ফাংশনের লিমিট does not exist, সিগনাম ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। মডুলাস ফাংশনের লিমিট এক্সিস্ট করতে পারে কিন্তু সিগনাম ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। আমার কথা বোঝা গেছে? খুব কঠিন লাগলো? এটা কি খুবই কঠিন লাগলো নাকি একদম ঠিক আছে? এটা কি একদম ঠিক আছে না খুব কঠিন লাগলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক তো? তাহলে এই প্যাটার্নের কিছু প্রবলেম যেগুলো ডিফারেন্সিবিলিটিতে আসছে, তুই বলছো যে স্যার লিমিট তো সিলেবাসে নেই, তা লিমিটের কোশ্চেন কেন করাচ্ছেন? আমি যে লিমিটটা প্রিলিমিনারি টপিকস হিসেবে ভাবছি। অ্যাকচুয়ালি কি হয়, লিমিট এক্সিস্ট যদি করে যায়, লিমিট এক্সিস্ট করলো, তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেট করব কন্টিনিউয়াস হবে কিনা। যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তারা লিমিট এক্সিস্ট করবে। তাহলে কন্টিনিউয়াসটা কিন্তু এক ধাপ উঁচুতে আছে। কন্টিনিউয়াস হয়ে যাওয়ার পর ডিফারেন্সিবিলিটি হবে কিনা, কন্টিনিউয়াস হয়ে গেল তারপর ডিফারেন্সিবিলিটিতে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। যে সমস্ত ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল সে কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি আলাদা আরও উপরে আছে, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি হলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করবে। কিন্তু উল্টোটা ট্রু নয়। কিন্তু আমি ডাইরেক্ট যখন ডিফারেন্সিবিলিটি পড়তে চাইছি তার মানে লিমিট কন্টিনিউটি হচ্ছে কিনা সেটা যাচাই করার দরকার। ধরে নাও যে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে না সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্স নেই, যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না সেই ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্স নেই। অর্থাৎ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা যাচাই করার জন্য তুমি যদি তোমার ফোর্থ সেন্স দিয়ে বলে দিতে পারো যে এর লিমিটই তো এক্সিস্ট করবে না, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবে এটা ডিফারেন্সিয়েবল হতে পারে না। কারণ ডিফারেন্সিয়েবল হতে গেলে আগে লিমিট এক্সিস্ট করতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, দেন ডিফারেন্সিবিলিটি। লিমিটই তো এক্সিস্ট করে না, ডিফারেন্সিবিলিটি হবে কি করে? কথা বুঝতে পারছো? মানে সিম্পলভাবে বললে এরকম যে গ্র্যাজুয়েশনটা পাস করতে গেলে বা গ্র্যাজুয়েশন পড়তে গেলে তোকে এইচএস পাস করতেই হবে। তুমি এইচএসে ফেল করে গেছো, তুমি গ্র্যাজুয়েশন করবে কি করে? তাহলে এইচএস পাস করেছো মানে গ্র্যাজুয়েশন পাস করোনি, সে তার জন্য ডেডিকেশন আছে, কঠোর একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমটা তুমি নাও করতে পারো, পরবর্তীতে হয়তো হাওয়া হয়ে যেতে পারো, ডানাও গজাতে পারো, সব কিছু লুপ্তপ্রায় হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে এসে তুমি বিভিন্ন প্রেম করতে শুরু করে দিলে, দিয়ে পুরো লাইফ পুরো মোটামুটি ব্যান্ড হয়ে গেল। হ্যাঁ হতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে। কলকাতায় এসে নতুন নতুন জায়গা, নতুন নতুন বন্ধু তৈরি হলো, লাইফ তোমার ব্যান্ড হয়েও যেতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে। কারো আবার আবাদ হয়ে যায়, সে আবার দেখা গেল যে আগে ঠিকঠাক করে পড়তো না, এখন বন্ধু সার্কেলটা এমন পেয়ে গেছে, এত ভালো বন্ধু পেয়ে গেছে, দেখা দেখিও পড়াশোনা হচ্ছে, দারুণ রেজাল্ট করে ফেললো। আমি হ্যাঁ হতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে। কিন্তু এখানে যে পসিবিলিটির কথা বলছি সেখানে বলছে ডিফারেন্সিবিলিটি হতে গেলে লিমিট আগে এক্সিস্ট করতেই হবে, কন্টিনিউয়াস হতেই হবে, তারপরে ডিফারেন্সিবিলিটি। যে সমস্ত অঙ্কগুলোতে কন্টিনিউয়াস হচ্ছে না ডিফারেন্সিবল হতে পারে না, অর্থাৎ সব ধরনের পসিবিলিটি এখানে হতে পারে না। ডিফারেন্সিবিলিটি হতে গেলে এই দুটোকে আগে টপকাতেই হবে, এদেরকে অতিক্রম করে তারপরে ওই জায়গায় পৌঁছাতে হবে। কিছু কিছু এক্সাম্পল আছে, যেমন এই এক্সাম্পলটা পরীক্ষার সময় যদি কোনোদিন বলে যে ওয়েদার সিগনাম ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন, অর্থাৎ সিগনাম ফাংশনের কি ডেরিভেটিভের অস্তিত্ব আছে, তার উত্তর হচ্ছে না, নো। কারণ কি? বিকজ লিমিট অফ দিস ফাংশন ডাজ নট এক্সিস্ট। এই ফাংশনের যেখানে লিমিটই এক্সিস্ট করে না, এ ডিফারেন্সিয়েবল হতে পারে না।
তাহলে তুমি যদি বলো যে স্যার এটাই পরীক্ষার সময় দিল, এক্সামিন ওয়েদার দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট, তার উত্তর হচ্ছে বিকজ অফ লিমিট অফ দিস ফাংশন ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই অঙ্কটা, দেয়ারফর ইট ক্যান নেভার ডিফারেন্সিয়েবল, ইট ক্যান নেভার ডিফারেন্সিয়েবল, অ্যান্সার হয়ে গেল। আমার কথা কি বোঝা গেছে? ওই কারণে আমি লিমিট কন্টিনিউটা হালকা হলো প্রিলিমিনারি টপিকস হিসাবে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যখন ডিফারেন্সিবিলিটিতে আসবো অসম্ভব ভালো লাগবে, 100% গ্যারেন্টি দিচ্ছি আমার যে কটা অঙ্ক করাবো তার মধ্যে একটা অঙ্ক আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি, আসবেই, একদম কোনো মিসিং নেই, মিস হবে না। আগে কি ছিল, ডিফারেন্সিবিলিটির এই পার্টটা প্রথম দিকে সিলেবাসে ছিল না, সেই জন্য অনেক টিচার এই টপিক্সটাকে ঘেটে দেবে, পড়াবেই না ঠিকঠাক করে, লাস্টের দিকে পড়াবে। বেশ কিছু টিচার আছে যারা অ্যানালাইসিস পড়ায় না, তারা এইটাকে পড়াতে চাইবে না, কারণ এই টপিক্সটা প্রথম তোমাদের সিলেবাসে ইন্ট্রোডিউস হয়েছে। কিন্তু ক্যালকুলাস মানে সাধারণত বলে যে হায়ার অর্ডার ডেরিভেটিভ বা সাকসেসিভ ডেরিভেটিভ। ক্যালকুলাস মানে সাকসেসিভ ডেরিভেটিভ তখনই বুঝবো যখন সিঙ্গেল অর্ডারের ডেরিভেটিভটা বুঝবো। তো সিঙ্গেল অর্ডারের ডেরিভেটিভ করতে গেলে কি টেকনিক, সেগুলো আস্তে আস্তে তোমাদের ভাবানোর চেষ্টা করছি। আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো, না বোঝার কিছু নেই। এবার অন্য কোনো ফাংশনে লিমিট এক্সিস্ট করলো কি না সেটা যাচাই করার জন্য আরও অনেকগুলো টেকনিক আছে, সেগুলো আস্তে আস্তে করে পরে আসবে, আমার আর দরকার নেই। এইটুকু, এই প্যাটার্নের প্রবলেমগুলো এইভাবে করতে হবে। মনে করো ধরো একটা ফাংশন এরকম দেওয়া আছে, ধরো আরেকটা এক্সাম্পল বলছি, যখন বলতে শুরু করলাম যে এফ অফ এক্স সমান সমান 2x - 1 যখন এক্স এর মানটা 0 থেকে ছোট, ওকে। আর এই দিকে তুমি নিয়েছো ধরো এক্স এর মান 0 থেকে ছোট হলে এটা, তারপরে তুমি নিলে যে -1 -9 ইন্টু এক্স স্কোয়ার যখন এক্স এর মানটা 0 থেকে বড় হতে পারে, এরকম এরকম করে ধরো ফাংশনে নেওয়া আছে। তো ওকে বলছি লিমিট এক্সিস্ট করবে কিনা যাচাই করো 0 পয়েন্টে, চেক whether limit x tends to 0 f of x exist or not। তোমাকে ওটাই এক্সামিন করতে বলছে যে এর লিমিট এক্সিস্ট করবে কিনা শুধু ওইটুকু বলো, এটার লিমিট এক্সিস্ট করবে কিনা শুধু ওইটুকু বলো। কি করে বলবে এটার লিমিট? কি করে বলছো? কারণ স্যার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস হলে ওটা মাইনাস হলে উপরের ভ্যালুটা নেব, তখন ওটা আনসার x এর জায়গায় 0 বসালে -1 আসবে। ঠিক। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 প্লাস নিলে ওটা নিচের ভ্যালুটা x এর জায়গায় 0 বসালে -1 আসবে। তাহলে বুঝতে পারছো x টেন্ডস টু 0 মাইনাস যখন আমরা নিতে যাচ্ছি x টেন্ডস টু 0 মাইনাস f of x, তা 0 মাইনাস কথাটির মানে কি নেগেটিভ দিক দিয়ে যাব, নেগেটিভ দিক দিয়ে যাবো মানে এটার কথা বলা হচ্ছে, তখন কত ভ্যালু নেবে 2x - 1, কিন্তু এবার ভ্যালু বসালে এটা 0, 2 × 0 -1 দিস ইকুয়ালস টু -1। আবার চলে আসো লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, এদের ভ্যালুটা আবার কত হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, এই ভ্যালুটা যখন নিতে যাব লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে কোন দিক দিয়ে যেতে চাইছো, 0 প্লাস মানে কোন দিক দিয়ে যেতে চাইছো পজিটিভ দিক দিয়ে, তাহলে এই ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে এর অ্যান্সারে এখানে আসবে -1 -9x স্কোয়ার, এদের ভ্যালু বসালে -1, তারপর কি আসছে -1 -9 × 0 স্কোয়ার দিস ইকুয়ালস টু -1। সমান হয়েছে কিনা বলো দেখি, এখান দিয়ে কি মনে হচ্ছে সমান হয়েছে? আমি বলছি ইয়েস, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x আর লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x both are exist, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x আর x টেন্ডস টু 0 প্লাস f of x both are exist and this equals to -1, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবো therefore limit x tends to 0 f of x exist and equal to -1, তাহলে এর ভ্যালুটা exist and equals to -1, ব্যাস এটাই অ্যান্সার।
আশা করি তোমরা আমার এই কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছো। ইয়েস অর নো? সবাই বুঝতে পেরে গেছো? এবার চলে আসি লিমিট নিয়ে, আর কিছু বলছি না। কারণটা কি জানো তো, ডিফারেন্সিবিলিটি যখন বলবো তো লিমিটের থেকে অনেক বেশি কিছু বলবো। অর্থাৎ ডিফারেন্সিবিলিটি করে নিলে লিমিটটা যেন আর কিছুই মনে হবে না, মনে হবে যেন লিমিটে কিছুই ছিল না, হায়ার ডাইমেনশনে পৌঁছে গেছে। তো ডিফারেন্সিবিলিটিতে এগুলো ব্যাক হবে, কোনো অসুবিধা নেই। আবার দেখবে রিপিট হয়ে গেছে। নেক্সট চলে আসো, কন্টিনিউটি কাকে বলে? কন্টিনিউটি কথাটির মানে হচ্ছে যে অনবরত একটা কার, পেন না তুলে অনবরত কার, এইগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কার। কন্টিনিউয়াস, অনবরত, তার বাংলা মানে হচ্ছে সন্তত, সন্ততা। কন্টিনিউয়াস কথাটি। যদি বলে যে ডিসকন্টিনিউয়াস মানে কি, ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে পেনটা ভালো লিখছে না, ধরো এটা ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ এইভাবে করে যেতে যেতে হঠাৎ করে এটা ডিসকন্টিনিউয়াস, হঠাৎ করে ডিসকন্টিনিউয়াস, হঠাৎ করে ডিসকন্টিনিউয়াস, এইগুলোকে বলা হয় অসন্তত। অসন্তত, সন্ততা মনে মনে আছে? হ্যাঁ না? না পড়েছিলে? এটা কি 11-এ ছিল না 12-এ ছিল? তো তোমরা তো টাটকা টাটকা পড়ে এসছো, কদিন আগে তো পরীক্ষা দিলে। হ্যাঁ না? না নাকি তখন ম্যাথামেটিক্স অত ভালো করে পড়তে না, ফিজিক্স কেমিস্ট্রিটাকে মানে বেশি জোর দিয়েছিলে নাকি, না বায়োলজিটাকে? নাকি তোমরা আবার জয়েন্ট টয়েন্ট নিট ফিট দিয়েছিলে? তোমরা নিশ্চয়ই নিট দিয়েছিলে, তাহলে বায়োলজি পড়েছো। তারপর যখন দিয়ে দেখছো যে স্যার 720-তে 720, আমার, আমি কেন, আমার বাড়ির কেউ পারবে না, তখন মানে স্যারেন্ডার করলে। হ্যাঁ না? না 720-তে 720, তা একজন দুজন হলে হয়? বলে স্যার ওই কোটি কোটি টাকা নেই তো বাবার, কি করা যাবে? প্রবলেমটা কোথায় জানো তো, এই যে তুমি জেনারেল লাইনে পড়ে পরবর্তীতে চাকরির আশা করবে, সেখানেও আবার তোমাকে মামা কাকা ধরতে হবে পার্থ চ্যাটার্জির মতো। যদি তোমার কপালে পার্থ চ্যাটার্জির মতো মামা কাকা থাকে তাহলে তুমি চাকরি পেয়ে যাবে সহজে, যদি না থাকে তাহলে কিন্তু খুব বিপদ। এরম করে করে দীর্ঘ দিন চলে আসছে, কিন্তু গত 8 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, এই শুধু মামা কাকা ধরার গল্পের জন্য। আছে তোমাদের এরকম মামা কাকা কেউ? অল্প স্বল্প মামা কাকা হলে হবে না কিন্তু, পার্থ চ্যাটার্জির মতো মামা কাকা হতে হবে। আছে পরিচিত? হ্যাঁ, তাহলে তো চাকরি পাওয়া বড্ড টাফ রে বাবা। মানে কোনো না কোনো দিন তো থামবে করাপশনটা। আমারও মনে হতো যে খুব কোনো না কোনো দিন থামবে। আমার খুব মনে হয়, এখনো মনে প্রাণে মনে হয় যে তোমরা যখন 3 বছর 4 বছর বাদে যখন বেরিয়ে যাবে, তখন হয়তো স্মুথলি পরীক্ষাগুলো হবে, হতে পারে, এটা হওয়ার চান্স আছে। স্মুথলি পরীক্ষা হবে, স্মুথলি সব কিছু চলবে যখন তোমরা বেরিয়ে যাবে, মানে পড়াশোনাটা কমপ্লিট করবে, তখন সেই আশায় আশায় থাকতে হবে। এছাড়া আগামী প্রজন্ম কি হবে আমি ধরে নিচ্ছি ভালো হবে, কিন্তু আগের যারা অলরেডি বেরিয়ে গেছে 2013-14 সালে যারা বেরিয়েছে লাস্ট, তারা এসএসসি অর্থাৎ কম্পিটিশন পরীক্ষার স্কুল সার্ভিস কমিশন, সাধারণত কি হয় স্কুল টিচার হবে এরকম মানসিকতা অনেকজনের ছিল। 2016 সালেই লাস্ট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাটাতে পাশ করাটা বড্ড টাফ ছিল। সেটা পাশ করা বড্ড টাফ ছিল। ব্রাহ্মণ সরকারের আমলে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে সবাই পাশ করে যেত। না হলে নর্মাল ফ্যামিলিতে বিলং করছে, শুধু তার মেধা ছিল, কোয়ালিটি ছিল, ওরকম ছেলে পেলে চাকরি পেত না এই যুগে যদি তারা জন্মাতো। বুঝতে পারছো? 1999-এ প্রথম এসএসসিটা শুরু হয়েছে। 99-এর পর থেকে প্রায় 13-14টা এসএসসি হয়েছে, শুধু 14 বছরে 13টা এসএসসি হয়েছে। 99 থেকে শুরু করো, পরপর একটা বছর শুধু মিস করেছিল, নাহলে প্রতি বছর হতো। এটার অর্থ হচ্ছে যে প্রথমবার এবার না পেলে কি হবে, পরের বার দেবো ভালো করে, বা এবার না পেলে কি হবে তারপরের বার ভালো করে দেব। এখন একটাই সুযোগ তোমাকে দেবে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যদি চান্স পাও তাহলে ভালো, আর না পেলে ব্যাস চপ শিল্প, কি ছিল, এমবিএ চাওয়ালা,
এরকম টাইপের বিজনেস করতে হবে বলছি। মানে সেটাও শিক্ষিত লোক দরকার, নাহলে তো টিকতে পারবে না, বুঝতে পারছো? ফিউচার কিন্তু ওইদিকে যাচ্ছে রে বাবা। ওই কারণেই ছেলেপেলেগুলো পড়ার মানসিকতা কমে যাচ্ছে। না হলে সত্যি কথা বলতে আমাদের সময় সুরেন্দ্রনাথ কলেজেরই কথা বলছে, সেখানে 60 জন ভর্তি হয়েছিল, আর চান্স পাওয়া যেত না, অত সহজ না। লাখ লাখ জন শুধু খালি জেনারেল লাইনে আসছে, প্রচুর ছেলে পেলে ফর্ম ফিল আপ করছে, চান্সই পাওয়া যেত না। এত ইয়ে ছিল, মানে কাউন্সিলিং করে করে লাস্ট পর্যন্ত কাউন্সিলিং এর জন্য ওয়েট করতে হবে, তারপর তুমি যদি পাও, চান্সই পাওয়া যেত না। এখন সবাই চান্স পাবে, সবাই যারাই ফর্ম ফিল আপ করবে তারাই চান্স পাবে, এরকম একটা পরিস্থিতি। মানে রেজাল্টটাও খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, চলো কি করা যাবে। আর আশায় আশায় থাকো যেন তোমাদের সময় ভালো রিক্রুটমেন্ট হয়, খুব স্মুথলি যেন সব কিছু চলে, এই আশায় আশায় থাকো, এইভাবে পড়াশোনা করো। কিন্তু হাল ছেড়ো না। তোমরা যদি বলো যে স্যার আমার তো চাকরি হবে না, তাহলে আমি আর পড়ে কি করব, এখনই আমি স্যারেন্ডার করে নিলাম, এখনই স্যারেন্ডার করে নিলাম, তাহলে আর মমতা ব্যানার্জিকে আর দোষারোপ করবো না, মোদী সরকারকে আর দোষারোপ করবো না, সেটা করলে হবে না, তোমাকে ছিনিয়ে নিতে হবে। আর পড়াশোনাটা এমনভাবে করবে যেন আস্তে আস্তে পিরামিডের একদম উচ্চতম শৃঙ্খে পৌঁছে যাও, যেখানে বাকি সব বন্ধুগুলো লুপ্তপ্রায় হয়ে গেছে, তুমি একাই আছো, 2টো বা 3টে সিট আছে, 2-3 জনই আছো, 2-3টে সিট আছে, 2-3 জনই ওখানে পৌঁছাতে পেরেছো। যদি এরকম ফিল্টার করতে পেরেছো তাহলে সহজে চাকরিটা হবে। যদি ফিল্টার করতে না পারো, বাকি বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে যদি তুমিও হারিয়ে যাও, কম্পিটিশনে যদি না টিকতে পারো, তাহলে আর পারবে না। কম্পিটিশনে টিকতে গেলে তোমাকে বাকিদেরকে একদম পেছনে ফেলে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি পাচ্ছ না, তুমি মাস্টার ডিগ্রি করো, মাস্টার ডিগ্রি লেভেলে চাকরি পাচ্ছ না, তুমি তাহলে পিএইচডি করো, পিএইচডি লেভেলে চাকরি পাচ্ছ না, তুমি তাহলে পোস্টডক করো। মানে পড়াশোনাটা লেন্দি, সেটা তো বুঝতেই পারছো। পোস্ট ডক করবে, ডক্টরেট ডিগ্রি করবে, বুঝতে পারছো? পোস্ট ডক যখন কোথায় যাবে, তার মানে সেখানে তোমাকে বলছে স্যার কখন আর পড়াশোনা করতে করতেই তো বুড়ো হয়ে যাব। ওই জন্য বলছে যে পিএইচডি করার পর তুমি ফেলোশিপ পাবে পিএইচডিতে, পিএইচডিতে যেহেতু ফেলোশিপ পাওয়া যায়, সেই কারণে তুমি সংসার ধর্ম পালন করতে চাইলে করতে পারো। মানে বিয়ে করে নিলে, পিএইচডি করছো বিয়ে করে নিয়েছো, সেটা হতে পারে, কিন্তু পিএইচডিতে একটা ভালো ফেলোশিপ পাওয়া যায়। এখন আবার আইআইটি গুলোতে যদি পিএইচডি করো, মাস্টার ডিগ্রি করো, পিএইচডি যদি করো, সেখানে উইদাউট নেট কোয়ালিফাই তুমি উইথ ফেলোশিপ মানে প্রায় 40,000-এর মতো ফেলোশিপ 5 বছরের জন্য, ইনক্লুডিং 1 বছরে এক্সট্রা টাইম দেয়, তাহলে 6 বছরের জন্য পিএইচডি করতে পারবে। 6 বছর যখন তোমাকে পড়াশোনা করার জন্য টাকা দিচ্ছে, তুমি পড়াশোনা করবে না মানে আর কোথায় যাবে? তখন তো পড়বেই, পড়াশোনা করার জন্য যেহেতু টাকা দিচ্ছে। আর ওই লেভেলের পড়াশোনা যখন করে ফেলেছো, তুমি প্রতিষ্ঠিত হবে। কথা বুঝতে পারছো? সো এটা মাথায় রেখো, পড়াশোনাটা লেন্দি, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা লেন্দি, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যারা পড়াশোনাটা চালিয়ে গেছো তারা ভালো জায়গায় পৌঁছে গেছে, যারা চালিয়ে গেছে তারা ভালো জায়গায় পৌঁছে গেছে। আগে থেকে সারেন্ডার করলে কিন্তু হবে না। তোমার ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু এই কনসেন্ট্রেশনটা এই পড়াশোনার দিকেই থাকবে। বছর? 3 বছর দাও, আপাতত 3 বছর দাও, তারপরে 4 বছর দেবে, তারপরে আর 2 বছর দাও, দিয়ে মোটামুটি মোটামুটি 6 বছর শুধু পড়াশোনার দিকে ডেডিকেশন থাকবে, আর অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করছো না, শুধু পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করছো। একবার ভালো রেজাল্ট হয়ে গেলে না আর ফিরে তাকাতে হবে না। ভালো রেজাল্ট প্রথমবার অন্তত করতে হবে, যে ফার্স্ট টাইম ভালো রেজাল্ট করে নাও, তারপর দেখবে নিজে নিজেই পড়তে ভালো লাগছে। আর পড়াশোনা তখনই করবে যখন তোমার পড়াশোনা করতে ভালো লাগছে। যদি বোরিং লাগে তাহলে তুমি বেশি দূর এগোতে পারবে না, তোমার যদি ইন্টারেস্ট না লাগে তুমি বেশি দিন এগোতে পারবে না। ঠিক? ওকে, চলো তাহলে আমরা কন্টিনিউটির যে জায়গাগুলো ছিল সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কন্টিনিউটি মানে অনবরত কার্ভ, পেন না তুলে অনবরত কার্ভগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। এর যে ডেফিনেশন, একটা অ্যানালাইটিক ডেফিনেশন আছে, আর একটা হচ্ছে ক্যালকুলাসের টাইপ ডেফিনেশন আছে। আমি ক্যালকুলাস টাইপ ডেফিনেশনটা করাচ্ছি কারণ আমার সিলেবাসটা হচ্ছে ক্যালকুলাস, আমি ক্যালকুলাসের ডেফিনেশন করাচ্ছি। তোমরা অনেকে বলতে পারো যে কেন স্যার আপনি অ্যানালাইসিসের ডেফিনেশনটা কেন করাচ্ছেন না? তার উত্তর হচ্ছে অ্যানালাইসিস কিন্তু সেমিস্টার 3-তে আছে, 3rd সেমিস্টারে আছে। সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। তোমাদের সিলেবাস সবসময় কিন্তু আমি বলেছিলাম সিলেবাস না, সিলেবাস হচ্ছে আমরা একদম সিসিএফ সিস্টেমের সিলেবাসে তোমার চলে যেতে পারো। সিসিএফ বলে লিখবে,
এখানে সিলেবাস বলে লেখা আছে, ব্যাস এটা থেকেও করতে পারো। সিসিএফ সিলেবাস, সিসিএফ সিলেবাসে যাবে। ম্যাথমেটিক্সের জন্য সিলেবাস নিচের দিকে আছে অবশ্য, কিন্তু এই 3, 4, 5 তার ম্যাথমেটিক্সের সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছি। 3, 4, 5, 3, 4, 5 এর সিলেবাস হচ্ছে এটা। যদি আমাকে বলো যে স্যার এখানে যে 3, 4, 5 এর যে সিলেবাসটা আছে, 3, 4, 5 এর যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাতে শুরুতেই আছে রিয়েল অ্যানালিসিস। এটা 3rd সেমিস্টারের সিলেবাস। তো রিয়েল অ্যানালিসিসের সিলেবাসে তুমি খেয়াল করো, এখানেও তোমার লিমিট আছে, দেখো লিমিট। ওকে, এখানেও দেখো তোমার লিমিট আছে। ইউনিকনেস অফ লিমিট হলো লিমিট। লিমিট কি জিনিস, তাহলে এখানেও লিমিট আছে, এখানেও তুমি এই ধরনের লিমিট পাবে, অর্থাৎ লিমিট তোমার এখানে আছে, বেশি বেটার আছে লিমিট। এবার সেমিস্টার 4 এর সিলেবাসটা দেখো, তাহলে বুঝতে পারবে আরো বেটার হবে। এটা সেমিস্টার 3, মানে এটা ফার্স্ট টাইম দেখছি, আমি নিজেও দেখিনি, কিন্তু সেমিস্টার 3, সেমিস্টার 3 সিলেবাসটা কি লেখা আছে? সেমিস্টার 3 সিলেবাসে কি লেখা আছে? থিওরি অফ রিয়েল ফাংশন। আমি কি করাচ্ছি এখন? আমি ডিফারেন্সিয়েবিলিটি করাচ্ছি, কিন্তু আমি ফাংশন যদি না ডিফাইন করতে পারি তাহলে ডিফারেন্সিয়েবিলিটি বলতে পারবো না। তাহলে ফাংশনটা আমি ডিফাইন করলাম আগের দিন, তাহলে ফাংশন ডিফাইন করার পর তার আমাকে কি করতে হবে? দেখো লিমিট, তারপর কি করতে হবে? কন্টিনিউটি, লিমিটের পর কন্টিনিউটি। তাহলে তুমি বলছো স্যার লিমিট কন্টিনিউটি তো এক্ষুনি বলছেন। আমি বলছি না, আমি যে লিমিট কন্টিনিউটি বলছি সেটা একদম এইচএস লেভেলের ক্যালকুলাসের মতো করে বলছি, কিন্তু ডেফিনেশন বলা উচিত ছিল এপসাইলন ডেল্টা অ্যাপ্রোচে বলা উচিত ছিল। কিন্তু এপসাইলন ডেল্টা অ্যাপ্রোচে যেহেতু আমাদের সিলেবাসে সেমিস্টার 4-এ গিয়ে আছে, সেই জন্য এখন এগুলো ঘাটাচ্ছি না। এখন কিভাবে বলছি? জাস্ট ক্যালকুলাসের মতো করে, যেটা বললে তোমাদের সুবিধা হবে সেইভাবে বলছি। ওইভাবে বলে বলে আমরা দেখবো ঠিকঠাক পাস করে যাব। তুই বলছিস স্যার লিমিটের পরে তো কন্টিনিউটি আছে। আমি বলছি হ্যাঁ কন্টিনিউটি, দেখো কন্টিনিউটি বলে আর একটা টপিকস আছে কন্টিনিউটি। এবার তোমরা বলতে পারি স্যার কন্টিনিউটি তো বুঝলাম, কন্টিনিউটির পরে তাহলে ডিফারেন্সিবিলিটি থাকবে? আমি বলছি হ্যাঁ থাকবে, ওটা আবার তারপরের সেমিস্টারে। এই যে দেখো ডিফারেন্সিবিলিটি, না ওই সেমিস্টারে আছে এটা ডিফারেন্সিবিলিটি। তাহলে তুমি ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন, তার আমরা ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন এর যে পার্টগুলো আমরা করছি সেই পার্টটা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিবিলিটি। সেই ডেফিনেশনটা এতদিন এখানে সিলেবাসে ছিল, এখন ডেফিনেশনটা এখানে নেই। তাহলে ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা বাদ দিল কেন? কারণ ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন তুমি সেমিস্টার 1-এই পড়ে নিচ্ছ। যেহেতু সেমিস্টার 1-এ ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা পড়ছো, সেই জন্য দেখো এই ডেফিনেশনগুলো এখানে আর নেই। ডাইরেক্ট একটা ডারবুক থিওরাম, রোলস থিওরামের করে লেখা আছে, ওই ডেফিনেশনটাই আমরা এখন আপাতত করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। কিন্তু লিমিট কন্টিনিউইটা প্রিলিমিনারি, লিমিট কন্টিনিউইটা আমাকে এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে যখন বলতে হবে সেটা আমরা পরে বলবো। আপাতত আমরা ডিফারেন্সিবিলিটির যেটুকু পার্ট আমাদের সিলেবাসের মধ্যে আছে সেটাই বলার চেষ্টা করছি। ঠিক, তাহলে কন্টিনিউইটি কি বলতে চাইছে সেটা ডিটেলস একটা ছোট্ট একটা ডিসকাশন দরকার আছে। কন্টিনিউইটি ক্যালকুলাসের সেন্সে কন্টিনিউইটি মানে কি? এমন একটা কার্ভ যেটা কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউইটি বলে, তাহলে এই দিক দিয়ে তার লিমিট এক্সিস্ট করতে হবে, এই দিক দিয়ে লিমিট এক্সিস্ট করতে হবে, ইভেন এ পয়েন্টের ফাংশনের ভ্যালুর সঙ্গে লিমিটটা এক্সিস্ট করতে হবে। তাহলে ডেফিনেশনটা কি বলছি? লেট আই বলে একটা ফাংশন, সেটা ধরো এ বি টাইপের, এটা মানে আর কিছুই না সেই সমস্ত রিয়েল নাম্বার যে রিয়েল নাম্বারগুলো এর থেকে বড় আর বি এর থেকে ছোট, যে রিয়েল নাম্বারগুলো এর থেকে বড় আর বি এর থেকে ছোট। কথা বোঝা গেছে কি বলছি? লেট এফ ফ্রম আই টু আর বি এ ফাংশন, যে কোনো একটা ফাংশন, ঠিক যে কোনো একটা ফাংশন। লেট প্রথম ডেফিনেশনে বলছে সিটা এই জায়গায় আছে, এ বি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে সিটা। এটার মানে কি? এটার মানে হচ্ছে সিটা মাঝখানে বা ভেতরের একটা পয়েন্ট, ভেতরের পয়েন্ট হচ্ছে দিস ওয়ান। যদি এমন হয় তাহলে দেন এফ ইজ said to be
কন্টিনিউয়াস, এফটাকে বলা হবে কন্টিনিউয়াস অ্যাট সি, সি পয়েন্টে এফটাকে কন্টিনিউয়াস বলা হবে। ইফ, কখন সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে? ইফ লিমিট এক্সটেন্ডস টু সি মাইনাস এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু সি প্লাস এফ অফ এক্স, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই যদি এক্সিস্ট করে, ইফ দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান বোথ এক্সিস্ট, বলছে এগুলো যদি দুটোই লিমিট এক্সিস্ট করে, এগুলো যদি এক্সিস্ট করে অ্যান্ড কি ইকুয়ালও যদি হয়, বলো তো রে বাবা, লিমিট যদি এক্সিস্ট করে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটও যদি এক্সিস্ট করে আর ইকুয়াল যদি হয়, তাহলে কি হয়? লিমিট এক্সিস্ট করেছে বলবো। আর সেই ভ্যালুটা যদি এফ অফ সি এর সঙ্গে সমান হয় তাহলে বলবো কন্টিনিউয়াস হয়েছে। তাহলে কন্টিনিউয়াস হতে গেলে কি হবে? লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, আর ওই ভ্যালুটা এল এর মানটা সি পয়েন্টের ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, তবেই আমি বলবো কন্টিনিউয়াস হয়েছে। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? ডেফিনেশনটা রিলেট করতে পারছো? তার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, এফ অফ সি এর সঙ্গে সমান হতে হবে। তাহলে বলো তো রে বাবা, এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি না যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস সে লিমিট এক্সিস্ট করবেই, কারণ আগে লিমিট এক্সিস্ট করতে হচ্ছে তারপরে কন্টিনিউয়াস হতে হচ্ছে। ইয়েস অর নো? বোঝা গেছে কি বলছি? যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস সেই কন্টিনিউয়াস ফাংশনগুলো তাহলে লিমিট এক্সিস্ট করবে। তাহলে এবার বলো দেখি, যে সমস্ত ফাংশনগুলো লিমিট এক্সিস্ট করে না, মানে এটা নট ইকুয়াল, তারা কি কন্টিনিউয়াস হতে পারে? তাহলে আগে লিমিট এক্সিস্ট করতে হবে তারপরে কন্টিনিউয়াস হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। ইয়েস অর নো? তাহলে এটা হলে আমরা বলবো কন্টিনিউয়াস হবে। এবার আমি কথা বললাম, এটা যদি 1 নম্বর নাম দাও, 2 নম্বরে বলছে ধরো ইফ সি এর মানটা যদি এ হয়, সি এর মানটা এ কথাটির মানে কি একদম প্রথম পয়েন্টের সঙ্গে ধরো সমান, যদি তাই হয় তাহলে দেন এফ ইজ said to be কন্টিনিউয়াস বলা হবে অ্যাট সি, সি মানে কোথায়? এ পয়েন্টে। কখন বলা হবে? ইফ। বলো তো এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে তাহলে এর দিকে আসার রাস্তা কি হবে? এর দিকের কেবলমাত্র একটাই রাস্তা আছে, সেটা কোনটা? রাইট হ্যান্ড লিমিট। তাহলে ইফ এক্স টেন্ডস টু সি প্লাস এফ অফ এক্স এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু এফ অফ সি, তাহলে মনে রেখো যে সমস্ত ফাংশনগুলো রাইটের দিক দিয়ে কন্টিনিউয়াস হবে সেই ফাংশনটা শুধু রাইট হ্যান্ড লিমিটে এক্সিস্ট করলেই হয়ে যাবে, কারণ লেফট হ্যান্ড লিমিট হওয়ার কোনো চান্স নেই, যেহেতু এই পয়েন্টটাকে সি বলছো। ওকে, আশা করি ক্লিয়ার। ইয়েস অর নো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। ইফ সি ইকুয়ালস টু বি, সি যদি বি হয়, দেন এফ ইজ said to be কন্টিনিউয়াস, এফটাকে কন্টিনিউয়াস বলা হবে অ্যাট সি, সি মানে বি পয়েন্টে বলা হবে ইফ লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ অফ এক্স, এটা এক্সিস্ট, এফ অফ এক্স এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু এফ অফ সি, অর্থাৎ সি ইকুয়ালস টু বি পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে বি পয়েন্ট মানে এটা, তাহলে এই জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে লেফটের দিক দিয়ে। তাহলে লেফটের দিক দিয়ে লিমিট এক্সিস্ট করলেই হবে, আর সেটা যদি এফ অফ সি এর সঙ্গে সমান হয় তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে। একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আমি আবার বলছি, আমাদের এর ডিটেলস ডিসকাশন পরের সেমিস্টারগুলোতে হবে, তখন যে পার্টটা হবে সেটা অ্যানালাইসিস। অ্যানালাইসিস কথাটির মানে হচ্ছে বিশ্লেষণ করা। অ্যানালাইসিস যখন পড়বে তখন বলবে যে হ্যাঁ স্যার সাবজেক্টে ঢুকলাম, অ্যানালাইসিস যখন পড়বে তখন বলবে যে এবার স্যার সাবজেক্টটা বেটার লাগতে শুরু করলো। ক্যালকুলাসটা হচ্ছে উপরে একটা জ্ঞান অর্জন করা, উপরে একটা পাওনা, কিন্তু যখন অ্যানালাইসিসে ঢুকবে তখন ডিপলি ঢুকবে, আর ডিপলি ঢোকাটা কিন্তু সেমিস্টার 3-র পর থেকে হবে। সেমিস্টার 3 হবে মানে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো সেমিস্টার হচ্ছে সবাইকে পড়তে হবে। যারা ফিজিক্স নিয়ে পড়ছে তারাও পড়বে, যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছে তারাও পড়বে, অর্থাৎ এই দুটো সেমিস্টার যেটা মেজরের পার্ট হিসাবে বলছো সেটাই মাইনরের পার্ট, দুটো সেমিস্টার। কিন্তু পরের সেমিস্টারগুলোতে
মেজরটাকে বেশি গুরুত্ব দেওয়া শুরু হবে, বাকিগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, অত গুরুত্ব নেই। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে আমরা কি কি পেলাম? 1 2 3 এই কন্টিনিউয়াস চেক করার জন্য এই হচ্ছে টেকনিক। তাহলে যে সমস্ত এখানে একটা রিমার্ক বলে লেখো, মন্তব্য বলে লেখো, এভরি বা এইভাবে লেখো, ইফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি দেন limit x tends to c f of x must exist। যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবশ্যই লিমিটটা এক্সিস্ট করবে, মানে কন্টিনিউয়াস হলেই লিমিট এক্সিস্ট করবে। অর্থাৎ আমি যেন বলতে চাইলাম কন্টিনিউয়াস হলেই লিমিট এক্সিস্ট করবে, কন্টিনিউয়াস হলেই লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে? বাট কনভার্স ইজ নট ট্রু। কনভার্স ইজ নট ট্রু কথাটির মানে হচ্ছে যে লিমিট এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নয়। লিমিট এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নয়। লিমিট এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নয়। এরকম ভুরি ভুরি এক্সাম্পল আমি দিতে পারবো যা লিমিট এক্সিস্ট করবে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। আমি হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। লিমিট এক্সিস্ট করবে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আমরা দিতে পারবো। নেক্সট মন্তব্যতে বলো, রিমার্কে বলো, ইফ a function f is not continuous, যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না হয়, যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না হয়, is not continuous at some point, কোনো একটা পয়েন্টে সি পয়েন্টে, তাহলে দেন we say that f is ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ওই ফাংশনটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ওই ফাংশনটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ফাংশনটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, আমি একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। যেমন ধরো এইচএস লেভেলের এক্সাম, লেট এফ অফ এক্স সমান সমান এবার শোনা যাচ্ছে? হ্যাঁ না না? ওকে, বলো তো 0 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা? কি হবে? 0 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা? আগে বলো 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে কিনা? 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে কিনা? করবে না স্যার, কেন বলো তো 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না? sin x বাই x এর, কারণ সাইন জিরোর মান তো 1। sin 0 এর মান 1 কবে থেকে হলো? sin 0 মান তো 0। ও 0, sin 0, হ্যাঁ এক্সিস্ট করবে স্যার। তাহলে আমরা যদি এমন করে বলি রে বাবা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস
এফ অফ এক্স, দ্য লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে কি জিরো নয়, জিরো প্লাস মানে জিরো নয়, তাহলে কোন ভ্যালুটা নেবে উপরেরটা, সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু কত হয় সেটা তো তোমরা ছোটবেলা থেকে জানো, সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু কত সেটা তো ছোটবেলায় করেছো এরকম অঙ্কগুলো। মনে করো সাইন এক্স বাই এক্স কত, ওয়ান, হ্যাঁ না না, এটা জানো তো নাকি, হ্যাঁ স্যার। প্লাস হলে ওয়ানই হবে, লিমিটই যখন এক্সিস্ট করছে তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই সমান হবে, মাইনাস হলেও ওয়ান হবে, এটা লিমিট জানো তো, ইয়েস অর নো? ওকে, তাহলে বলো দেখি এর মান কত হবে, ওয়ান হবে। আবার বলো আমাকে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু কত হবে? -1 হ্যাঁ মাইনাস ওয়ান কেন, আমি তো এক 0 মাইনাস তো জিরো মাইনাস হোক অসুবিধা কি আছে দেখেছো, আমি তো এক্ষুনি তোমাদেরকে বললাম রে বাবা, তোমার যদি কোনো একটা ফাংশন এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স তার ধরো লিমিট এক্সিস্ট করেছে, ধরো এল লিমিট এক্সিস্ট করেছে, এই কথাটির মানে কি লেফট হ্যান্ড equal হবে। লেফট হ্যান্ড লিমিটের মানও এল হবে আর রাইট হ্যান্ড লিমিটের মানও এল হবে, লেফট হ্যান্ড লিমিটের মানও এল হবে, রাইট হ্যান্ড লিমিটের মানও এল হবে। তুমি তো বলছো যে এই লিমিটে এক্সিস্ট করেছে, তো এই লিমিটে এক্সিস্ট করেছে মানে কি প্লাস লিখলেও ওয়ান হবে মাইনাস লিখলেও ওয়ান হবে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু তোমরা বের করে নি, কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। আচ্ছা সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালুটা ওয়ান হয় কেন, কেন হয় কি করে বলবে, কেন হয় কি করে বলবে বলো, কেউ একজন বলো, এতজনের মধ্যে কেউ একজন তো বলতে পারবে কেন হয়, ফটাফট বলো কেন হয়, কে বলবে? আচ্ছা সাইন এক্স এর এক্সপানশন জানো তোমরা, সাইন এক্স এর এক্সপানশন জানো, জানো না সেটা, এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টরিয়াল 7, এটা জানো না, না জানো? কিচ্ছু বলছো না কিন্তু, রেসপন্স করছো না কিন্তু, সৌনিক বলো জানো এটা, সৌনিক কুন্ডু না কোনোদিন শোনোনি সাইন এক্স এর এক্সপানশন? ইন্দ্রনীল শুনেছো তো, ইন্দ্রনীল, হ্যাঁ শাহিনা, মনে পড়ছে না, শুনিনি স্যার। শামিম কোনোদিন শোনো না এটা, তোমরা তাহলে বিস্তৃতিটা করোনি তাই তো, সমবায় বিন্যাসের পরে বিস্তৃতি বলে যে চ্যাপ্টার ছিল, করোনি এগুলো? না স্যার এই চ্যাপ্টারটা করিনি। আচ্ছা তাহলে তোমরা, তোমাদেরকে যদি আমি বলি এবার যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন বলতে, তাহলে পারবে না বলতে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, এটা তোমরা তাহলে তো লগারিদমিক অফ 1 প্লাস এক্স এর এক্সপানশন জানো না রে বাবা, তোমরা তাহলে লগারিদমিক অফ 1 মাইনাস এক্স এর এক্সপানশন জানো না, কস এক্স এর এক্সপানশন জানো না, সাইন এক্স এর জানো না, ট্যান ইনভার্স এক্স এর জানো না, কোনোটাই জানো না তো তাহলে, তাই তো? সবগুলো প্রুফ করে দেওয়া যায়, ঠিক আছে, সাইন এক্স এর এক্সপানশন দিস ওয়ান, এটার প্রুফটা না আমি পরে ভাবাচ্ছি, আপাতত এরকম এক্সপানশন ধরে নাও। এই এক্সপানশনটার রেসপেক্টে একটু খেয়াল করো, যদি এটা হয় এক্স একটা কমন নাও, কমন নিলে তুমি কি পাবে, সাইন এক্স বাই এক্স আসবে,
ওইদিকে কত আসবে 1 মাইনাস এটা কত এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 7, এরকম করে চলবে। তোমরা কি চাইছো? তোমরা বলছো যে লিমিট বের করবো। আমি যে কি লিমিট বের করবো? এক্স টেন্স টু জিরো। তাহলে এর লিমিট বের করবে এক্স টেন্স টু জিরো। আচ্ছা এক্স টেন্স টু জিরো লিমিট বের করলে তাহলে এই দিকেও তাহলে এক্স টেন্স টু জিরো বসাতে হবে, ইয়েস অর নো? যখন এক্স টেন্স টু জিরো এখানে বসাচ্ছ, ওয়ানে আবার কি বসাবে? ওয়ান তো ওয়ানই থাকবে। এবার বলো তো বাবু, এক্স টেন্স টু জিরো এখানে বসালে 0 বাই ফ্যাক্টরিয়াল 3 মানে 0, 0 বাই ফ্যাক্টরিয়াল 5 মানে 0, তারপরে 0, তাহলে এর অ্যান্সার কত আসলো? 1। তাহলে সাইন এক্স বাই এক্স এর মান কিন্তু 1। এবার কি ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। ক্লিয়ার নয় কেন জানো তো? ক্লিয়ার নয় এই কারণে, কারণটা হচ্ছে তুমি এই এক্সপানশনটা জানো না, সেই জন্য ক্লিয়ার নয়। এক্সপানশনটা জানলেই তোমার এটা ক্লিয়ার হতো। আচ্ছা ঠিক আছে, এটা একটা টেকনিক হলো। এবার আমাকে বলো তো, তোমরা ছোটবেলা যখন লিমিট চেক করতে হতো, তোমরা সেই ল্যাপিটাল রুল জানো? ল্যাপিটাল রুল, এল হসপিটাল রুল জানো? এটা কোন অঙ্ক? 0/0 ফর্ম, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, তাই তো? কোন অঙ্কগুলো করতে হয় আর কখন এগুলো করতে? যখন তোমরা জয়েন্টের জন্য খেটেছো তখন এই সব অঙ্ক করেছো, ইয়েস অর নো? আবির ঠিক বলছি? হ্যাঁ স্যার। অনুষ্কা ঠিক বলছি? র্যাপিটাল রুলের অঙ্ক করেছো? তাহলে এক্স টেন্স টু জিরো হলে এখানে বলো তো আমাকে, এক্স টেন্স টু জিরো করলে সাইন 0 0 আর নিচে 0, তাহলে 0/0 ফর্ম। 0/0 ফর্ম মানে আমি ল্যাপিটাল রুল করাবো তখন ক্লিয়ার করে দেবো তোমাদের। 0/0 ফর্ম মানে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, তাহলে উপরের ডেরিভেটিভ করলে এটা cos x আর নিচের ডেরিভেটিভ করলে 1। এবার বলো তো রে বাবা, আর কি 0/0 ফর্ম হচ্ছে না? এবার cos 0 বসালে কত হবে? 1, তাহলে 1/1, অ্যান্সার কত? 1। তাহলে সাইন এক্স বাই এক্স এর মান 1। এটা কি বিশ্বাস করছো? ইয়েস অর নো? করছো বিশ্বাস? না না হ্যাঁ? আচ্ছা ধরো ধরো আমি তোমাদের আরেকটা লিমিট বলছি। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এর ফর্মুলাটা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কিন্তু কেন? কেনর উত্তর কি খোঁজার চেষ্টা করেছিলে? এটা কেন? কেন কে বলবে? কেন না বললে হবে না? আমি ডিফারেন্সিবিলিটি শুরু করতে পারবো না? এটা প্রিলিমিনারি হলো, ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন পরের দিন করবো। এটা তোমাকে বলতেই হবে, এটা কি বলতে চাইছে, কেন? কে বলবে বলো? এটা কেন হয়, কি করে পাবে? কই রে বাবা, কেউ কিছু বলছে না, বলবে না? এটার নিয়ম কি? দুটো নিয়মে তোমায় প্রুভ করছি, দেখো। প্রথম নিয়ম হচ্ছে, আমরা যদি এখানে ভ্যালুটা বসাই তাহলে তো আমি দেখতে পাচ্ছি এক্স টেন্স টু এ বসালে উপরে 0 নিচে 0, তাহলে 0/0 ফর্ম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ ল্যাপিটাল রুল দিয়ে যদি করতে চাও, তাহলে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এ তো কনস্ট্যান্ট তার 0, আর এটা কত? 1। এইবার তুমি ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসালে কত হবে? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো প্রুফ শেষ। মানে প্রত্যেকটার প্রমাণ খুব ইজি, সেই প্রমাণগুলো তোমরা কেউ খোঁজার চেষ্টা করোনি, কিন্তু এখন আমি খোঁজার চেষ্টা করব। মানে এই মুহূর্তে এসে মেজর মাইনর সিস্টেমে কোনো কিছু কেন হচ্ছে তার উত্তর যদি তুমি না খুঁজতে পারো, তাহলে সাবজেক্ট শেখা হচ্ছে না, ইনকমপ্লিট শেখা হচ্ছে। এটা তোমাকে খুঁজতেই হবে, জানতেই হবে, কারণ দীর্ঘদিন মনে রাখতে হবে। সেই কারণে কেন হচ্ছে সেটা তোমাকে খুঁজতে হবে, জানতে হবে। আমার কথা ক্লিয়ার? এটা বুঝতে পারলে? এটা কি বললাম বুঝতে পারলে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে? যেমন আমি তোমাদের আরো একটা, আচ্ছা এটা এটা আরো একটা টেকনিক আছে, সেই টেকনিকটাও তোমাদের বলে দিতে পারবো। সেটা কি না বলো তো রে বাবা? সব থেকে সহজ ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। জানো এর ফর্মুলা কত হয়? এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1, ইয়েস অর নো? বলো তো আমাকে, এক্স কিউব মাইনাস 1 এর ফর্মুলা কি হবে? এক্স মাইনাস 1 x স্কয়ার মাইনাস প্লাস x প্লাস 1 হয়। এটা জানো? হ্যাঁ।
আচ্ছা এটা জানো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, x square plus 1 x square minus 1 বেটার বেটার ফিল করছো? তুই বলছি কি করে এটা হ্যাঁ, স্যার, আমি বললাম যে আচ্ছা স্যার আমি যেটা বললাম ওটাতে x স্কয়ারটা হোল স্কয়ার করলে ওভাবেও তো করা যেত। করা যেত, কিন্তু এই ফর্মটা ঠিক আছে কিনা? এটা কি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, দেখো, স্যার, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করো, প্রথম টার্ম এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কেটে যাবে, এটা গুণ করো, দেখো এটা বলো তো রে বাবা, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তোমরা কি বেটার ফিল করছো দেখো দেখি? ইয়েস অর নো? হ্যাঁ, স্যার। তাহলে বলো তো আমাকে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? এইগুলো মনে রেখো, এগুলো মনে রেখো। চলো এবার এই অঙ্কটা কি করে করব দেখো, এটা কি করে করব সবাই শোনো। আমার প্রথম কাজ হচ্ছে x টেন্ডস টু a, এখানে আমি তাহলে x মাইনাস a একটা রাখতে পারবো, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a, x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে x ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যেহেতু এখানে a আছে তার জন্য a বলে টার্মটা থাকলো। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? নিচের দিকে কি থাকবে? x মাইনাস a, এই x টু দি পাওয়ার n মাইনাস 1 যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলার জেনারেল ফর্মটা ইউজ করি, তাহলে এমন পাচ্ছি। বলো তো রে বাবা, x টেন্ডস টু a, x টেন্ডস টু a, এটার মানে হচ্ছে এক্সটা এর দিকে যাচ্ছে, অর্থাৎ a মাইনাস x মাইনাস a টেন্ডস টু 0, x মাইনাস a টেন্ডস টু 0 মানে কি x মাইনাস a এটা তাহলে 0 নয়, কিন্তু 0-র দিকে যাচ্ছে, দুটো আলাদা জিনিস, কিন্তু 0 নয় কিন্তু 0-র দিকে যাচ্ছে। তাহলে x মাইনাস a যদি 0 না হয়, x মাইনাস a যদি 0 না হয়, তাহলে দিব্যি এরা কাটাকাটি যাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এবার যদি 0 হতো, তুমি স্যার 0 হলে 0/0 কে কেটে দিলে তো সে 1 করে দেবে। আমি বলছি না, এটা করা যায় না। তাহলে 0 নয় বলে এটা কাটছো, তাহলে এখানে কেন আমি কাটতে পারলাম? বিকজ অফ x টেন্ডস টু a, লিমিটিং ভ্যালু বলে কাটতে পারলাম। এবার যেহেতু কেটে দিয়েছি, এবার মান বসাতে পারবে, বসাও। তাহলে মান বসালে a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার। কতগুলো টার্ম আছে এখানে? n সংখ্যক, প্রত্যেকটা টার্ম কি a টু দি পাওয়ার n মাইনাস 1। প্রমাণ শেষ। আমার কথা কি বোঝা গেছে? বেটার ফিল করলে? এগুলো তোমরা শেখোনি, এগুলো তোমরা জানো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। হ্যাঁ ভুলে গেছো, সাময়িক ভুলে গেছো, আবার আমি একটু রিক্যাপ করব, করে প্রত্যেকটা জায়গা তোমাদের ঠিক করে দেবো। কারণ আমাদের সিলেবাসে যে পার্টটা আছে, সেই পার্টটাতে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্যালকুলাস, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফার্স্ট সেমিস্টারের যে ক্যালকুলাসের যে সিলেবাসটা আছে, যেটা আমাদের সিলেবাসে যে পার্টটা আছে রে বাবা, 20 মার্কস, প্রচুর কোশ্চিন আসে। ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন এখন পর্যন্ত এই জায়গায় পৌঁছাতে পারলাম না, প্রিলিমিনারি টপিক বলছি। তারপরে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, এটা আসবে, এতদূর পর্যন্ত হবে। আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে ল্যাপিটাল রুল। এতক্ষণ যে জায়গাটা বলছিলাম ল্যাপিটাল রুল, তো ল্যাপিটাল রুল আমাদের সিলেবাসে আছে। সেই ফর্মগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম। তার মানে এইখানে এই ধরনের কনসেপ্ট ইউজ করে তার লিমিট বের করার প্রবলেম পরীক্ষার সময় প্রচুর আসে। এবার লিমিট কি জিনিস এইচএসও স্যার পড়িনি, এখানেও পড়িনি, এরকমটি যেন না হয়, সেই জন্য আমি একটা হালকা তোমাদেরকে টাচ করে যাচ্ছি। আর ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন থেকে আমি এইটুকু কনসেপ্ট ইউজ করে একটা সুন্দর একটা প্রবলেম পরীক্ষার সময় আসবে, খুব ইম্পর্টেন্ট। অনেকে এই চ্যাপ্টারটা ইগনোর করবে, কারণ এটা থার্ড সেমে ছিল এতদিন ধরে।
এখন তোমাদের সেমে চলে এসছে। সো এই পার্টটা অনেকে ইগনোর করবে। দেখবে প্রত্যেকটা টিচার শুরু করে কোন জায়গা থেকে তোমাকে বলছি, হায়ার অর্ডার ডেরিভেটিভ থেকে। তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সিগনিফিকেন্ট জানলে না, হঠাৎ করে হায়ার অর্ডার ডেরিভেটিভ, লিবনিজ রুল, তার প্রমাণও কেউ করবে না, আর যুক্তি দিয়ে বলবেও না যেটা কি কারণে হচ্ছে। আমি তোমাদের প্রমাণ বলে দেব, যুক্তি দিয়ে বলবো, প্রমাণ করার পর তার অ্যাপ্লিকেশনগুলো আসবে যেগুলো পরীক্ষায় আসে। তারপরে রিডাকশন ফর্মুলার একটা পার্ট। সো ইম্পর্টেন্ট একটা জায়গা, 20 মার্কস আছে। আমি তোমাদের এমনভাবে পড়াবো প্রত্যেকটা কোশ্চেন তুমি হুবহু কমন পাবে, হুবহু কমন পাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা লিমিটের যে কনসেপ্টটা সেটা তোমরা বুঝতে পারলে। তা লিমিট কেন সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা এটা হয় সেটাও তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা শুরুতে যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম যে এরও লিমিটটা কিন্তু আমার ওয়ানই হবে, অন্য কিছু হতে পারে না। তাহলে যদি এই লিমিটগুলো ওয়ান হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মানে সাইন এক্স বাই এক্স, এটা কি হবে, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান। বলো তো রে বাবা, এই ফাংশনটা লিমিট এক্সিস্ট করলো, এটা কি কন্টিনিউয়াস হবে? এটা কি কন্টিনিউয়াস হবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার হবে। কেন? তাহলে হবে। লিমিট এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে, তোমাকে কে বলেছে? লিমিট এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে, তোমাকে কে বলেছে? এবার আমি বলবো সিন্স এদের যে লিমিটটা ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স, তার মান হচ্ছে ওয়ান, কিন্তু এফ অফ জিরোর মান কত রে বাবা, এক্স টেন্স টু জিরো। তাহলে এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান কত? জিরো। তাহলে এফ অফ জিরোর মান জিরো। এই জিরো আর ওয়ান কোনোদিন সমান হয়? জিরো আর ওয়ান কোনোদিন সমান হয়? তাহলে দেয়ার ফর এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট জিরো। তাহলে জিরো পয়েন্টে এটা কন্টিনিউয়াস নয়। তাহলে এই ফাংশনে লিমিট এক্সিস্ট করছে কিন্তু এটা কন্টিনিউয়াস নয়, লিমিট এক্সিস্ট করছে কিন্তু এটা কন্টিনিউয়াস না। কি অদ্ভুত না, অন্যরকম একটা সিচুয়েশন। কেউ তোমাদেরকে এইভাবে ভাবাবে না। তা লিমিট এক্সিস্ট করছে কিন্তু কন্টিনিউয়াস নয়। এবার তোমরা অনেকে বলতে পারো যে স্যার এক কাজ করি, এটাকে আমি জিরো না লিখে এখানে আমি ওয়ান করে দিই, ওয়ান, এবার কি কন্টিনিউয়াস হবে? ইয়েস, এবার হ্যাঁ কন্টিনিউয়াস স্যার হবে। হবে। তাহলে যেই ওয়ান করে দেবে অর্থাৎ ফাংশনটা রিডিফাইন করবে, সঙ্গে সঙ্গে আবার বলবো কন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেছে? সো লিমিট এক্সিস্ট করলেই যে কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নয়। কন্টিনিউয়াস হওয়ার জন্য সার্টেন অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করে। সেটা হচ্ছে ওই পয়েন্টে, যে পয়েন্টে লিমিট বের করছো সেই পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করতে হবে, তার সঙ্গে ইকুয়াল হতে হবে। এই গেল লিমিট এক্সিস্ট করার কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যেমন ধরো পরীক্ষার সময় যদি এই কোশ্চিনটা থাকতো, লাস্ট আর একটা এক্সাম্পল দিচ্ছি, লেট এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এক্স নট ইকুয়ালস টু 2 এর জন্য, আর 0 যখন এক্স ইকুয়ালস টু 2। বলো তো বাবা, এই ফাংশনটা 2 পয়েন্টে কি ডিফাইন? 2 পয়েন্টে কি এর ভ্যালুটা ডিফাইন, এক্সিস্ট করছে কি? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস এক্সিস্ট, কারণ 2 পয়েন্টে তো ভ্যালু 0। কিন্তু 2 পয়েন্টে এখান থেকে যদি তুমি ভ্যালু নাও না, দেখবে ভ্যালুটা এক্সিস্ট করবে না। এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে? তোমরা বলো দেখি, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে? ইয়েস অর নো? কি মনে হচ্ছে, হবে? Prove that f is not continuous at 2 পয়েন্টে কন্টিনিউয়াস না, বাট লিমিট এক্সিস্ট, বাট লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স সেটা এক্সিস্ট, এটা প্রমাণ করতে বলছে। পরীক্ষার সময় ধরে এই কোশ্চেনটা দিল। তাহলে কি করে করবে? উত্তর হচ্ছে লিমিট x tends to 2 plus 2 plus f of x tends to 2 plus মানে পজিটিভ দিক দিয়ে 2 প্লাস, তাহলে 2 প্লাস পজিটিভ দিক দিয়ে আসলে x স্কোয়ার মাইনাস 4 আর x মাইনাস 2। পরের লাইনে গিয়ে আমি লিখতে পারি, দেখো তো কি, x tends to 2 প্লাস
এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এক্স মাইনাস টু, তারপরে নিশ্চয়ই এটা লিখতে পারি এক্স টেন্স টু টু প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু, আর নিচের দিকে এক্স মাইনাস টু। বলো তো রে বাবা, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু, এক্স টেন্স টু টু প্লাস, তাহলে নিশ্চয়ই ইকুয়াল নয়, তাহলে এটা ইমিডিয়েটলি আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পর তারপরে যে ভ্যালুটা বসাবে টু প্লাস এক্স প্লাস টু, কত আসবে এর ভ্যালুটা? টু প্লাস টু দিস ইকুয়ালস টু ফোর। তাহলে এদের লিমিটিং ভ্যালু ফোর। তারপরে চলে আসো লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স, এক্স টেন্স টু টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। বলো তো এর লিমিটটা কত হবে? টু মাইনাস এক্স মাইনাস টু, আর ওইদিকে হচ্ছে এক্স প্লাস টু, আর এখানে এক্স মাইনাস টু কেটে যাবে, কেটে গিয়ে আবার ভ্যালুটা বসালে ফোর। তাহলে বলো দেখি লিমিট এক্সিস্ট করেছে কিনা, ইয়েস অর নো? লিমিট কি এক্সিস্ট করেছে, ইয়েস অর নো? তাহলে যেহেতু লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স বোথ এক্সিস্ট, যেহেতু এদের লিমিটটা এক্সিস্ট, আচ্ছা বোথ এক্সিস্ট না বলে এটা ইকুয়াল, একদম ফোরের সঙ্গে সমান, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স সেটা তাহলে এক্সিস্ট, এই লিমিটটাই এক্সিস্ট। বাট সিন্স এই লিমিটের ভ্যালুটা এক্স টেন্স টু টু যদি নাও, তাহলে এফ অফ এক্স এর মান টু, সেটা বলো তো এফ অফ টু এর সঙ্গে কি সমান? এফ অফ টু তে ভ্যালু কত? ফাংশনটা কিভাবে ডিফাইন করা আছে? টু পয়েন্টে ভ্যালু কত? জিরো। টু পয়েন্টে ভ্যালু জিরো হলে সেটা কি সমান হয়েছে? বাট সিন্স দিস ওয়ান, তাহলে দেয়ারফর এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট টু, টু পয়েন্টে তাহলে ফাংশনটা কন্টিনিউয়াসই নয়, টু পয়েন্টে তাহলে ফাংশনটা কন্টিনিউয়াসই নয়। ক্লিয়ার? কন্টিনিউয়াস নয় কিন্তু লিমিট এক্সিস্ট করে। তাহলে এরকম বহু ফাংশন আছে যারা লিমিট এক্সিস্ট করে যাবে কিন্তু কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস হলে তো লিমিট এক্সিস্ট করতেই হবে। সো এরকম প্রচুর এক্সাম্পল আছে যারা কন্টিনিউয়াস নয়। এই গেল একটা হালকা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আমাদের এর পরের যে টপিক সেটা ডাইরেক্ট এবার চলে আসবো ডিফারেন্সিয়েবিলিটি, আর এটা থেকে কোশ্চেন আসছে। ডিফারেন্সিয়েবিলিটি মানে ইন্টিগ্রেশনের অপোজিট, ইন্টিগ্রেশনের অপোজিটটাই হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি কোনো একটা ফাংশানে নিতে গেলে তার ডেফিনেশনটা কিন্তু একটু অন্যরকম। সেই গল্পটা ডিটেলস আমরা পরের দিন আলোচনা করব। কোনো একটা ফাংশানের ডেরিভেটিভ মানে ওই পয়েন্টে তার ট্যানজেন্ট, স্পর্শক, সেই গল্পটা আমরা জাস্ট পরের ক্লাসে আলোচনা করব। ভেরি 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 ইম্পর্টেন্ট, ফার্স্ট টাইম তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাসে এসছে, ভালো একটা টপিক। সো এই টপিকসটা একদম শুরুতেই করে দেওয়া ভালো। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে কেউ একজন একটু ইন্দ্রনীল, কেউ একজন একটু জয়েন করো না ওই অ্যাপের লিঙ্কটাতে, নাহলে রেকর্ডিং থাকবে না কিন্তু। ওকে, বা কে আছে? শাহিনা, শামিম, এরা জয়েন করো একটু, শ্রুতি, একজন জয়েন করো অ্যাপের লিঙ্ক থেকে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে তোমাদের ডিফারেন্সিয়েবিলিটিটা আমরা করব, ডিফারেন্সিয়েবিলিটিটা বেটার ফিল হবে। এবার যেন এটা সাবজেক্টে ঢুকলাম, প্রিলিমিনারি টপিক্সটা বলার খুব দরকার ছিল, না বললেও বিপদ, তো ওটা বলে দিলাম, দেখবে ঠিক বেটার লাগবে। ওকে, চলো স্টপ করেছি আজকে।